রাতের আকাশে নক্ষত্রেরা জ্বলে উঠেছে, কিন্তু বাড়ির ভেতরে গভীর এক নীরবতা বিরাজমান। রান্নাঘরের চারপাশে একোয়ারা ব্যস্ত হাতে খাবারের পাতিল গুছিয়ে রাখছে। তার নিখুঁত নৈপুণ্য যেন এই মহলের জন্য এক শৃঙ্খলিত কাজ। অপরদিকে ফিওনা ডাইনিং টেবিলে ধীরে ধীরে থালা বাসন সাজাচ্ছে। তার মনোজগতে আজকের দিনের অপমানের কালো ছায়া ভেসে বেড়াচ্ছে। টেবিলের কেন্দ্রে হৃষ্টপুষ্ট খোদাই করা এক সিংহাসনের মতো বিশাল চেয়ার জ্যাসপারের জন্য রাখা হয়েছে, এক রাজপুত্রের উপযোগী আসন। ডাইনিং রুমের এই আভিজাত্য যেন সেখানকার প্রতিটা জিনিসের ভেতর দিয়ে কথা বলে। মোমের আলোর নরম আভা টেবিলের উপরে পড়ে থালাগুলোর রূপালী প্রান্তগুলোকে দ্যুতি দিচ্ছে। ফিওনা একটার পর একটা পদ সাবধানে টেবিলে রাখছে। তার হাতে কাঁপুনি নেই, কিন্তু তার মন বিক্ষিপ্ত। আজকে হঠাৎ জ্যাসপারের উপস্থিতির সংবাদ এসে পৌঁছায়। তার আজকের নির্দেশ, ডাইনিংয়ে আজকে সবার সাথে বসে খাবার খাবে। তাই রাজকীয় চেয়ারের আয়োজন। সেই উচ্চাঙ্কিত শক্তিমান পুরুষটি যখন তার রাজকীয় আসনে বসবে, তখন টেবিলের উপর চাপা অথচ অসহনীয় এক পরিবেশ ভর করবে, যেন সেখানকার প্রতিটা মানুষের হৃদয়ে জ্যাসপারের আধিপত্য গভীর করে বসিয়ে দিচ্ছে। আর ফিওনার মনে চলতে থাকা দ্বিধার স্রোত এক মুহূর্তের জন্য থামছে না। আসবাবপত্র, থালাবাটি, খাবারের প্রতিটা থালা যেন অপেক্ষা করছে সেই সর্বশক্তিমান ড্রাগন রাজপুত্রের প্রবেশের। ফিওনার মনোজগতে আজ ভয় আর দ্বিধার ঢেউ চলছে। বারবার মনে পড়ছে জ্যাসপারের হাত থেকে তার উপর বর্ষিত সেই কফির মুহূর্ত, তার আত্মসম্মানের মর্মান্তিক আঘাত। এখন আবার তার সম্মুখীন হতে হবে। সবার সামনে তাকে পুনরায় অপমান করবে কিনা এই ভাবনায় তাড়া করে ফিরছে ফিওনাকে। কিন্তু এই বিশাল গ্লাস হাউজের শৃঙ্খলিত জীবনে তার কোনোই বিকল্প নেই। বাধ্য হয়ে তাকে এই ডাইনিং টেবিলে থাকতে হবে, সেই রক্তচক্ষু ড্রাগনের সামনে। ডাইনিং টেবিলে ইতিমধ্যে সবাই জড়ো হয়েছে। আলবিরা, থারিনিয়াস আর বাকি ড্রাগন সদস্যরা নিজেদের আসনে ধীরে সুস্থে বসে পড়েছে। তারা একে অপরের সঙ্গে নিস্তব্ধ কথোপকথনে লিপ্ত, যেন এক সুপ্ত আগ্নেয়গিরি। কিন্তু ফিওনার মন অন্যদিকে। তার চোখের কোণে সারাক্ষণ তাকিয়ে রয়েছে সেই কাঠের সিঁড়ির দিকে, যেখান দিয়ে জ্যাসপারের নামার প্রতীক্ষা করছে যেন শাস্তির মেঘমালা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে। কাঠের সিঁড়ির প্রতিটা ধাপে জ্যাসপারের ভারী পায়ের শব্দ শোনা যায়, যেন প্রতিটা পদক্ষেপ তার অপরিসীম শক্তি আর ত্রাসের আভাস। সিঁড়ি বেয়ে নামতে থাকা জ্যাসপারের উপস্থিতি ঘরের প্রতিটা কোণে প্রতিধ্বনিত হয়। তার উচ্চতা, আভিজাত্য আর তীক্ষ্ণ দৃষ্টি যেন সবার সম্মুখে এক প্রভাব বিস্তার করে। ডাইনিং টেবিলের চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে তার আগমনে। ফিওনার হৃদয় যেন মুহূর্তের জন্য থমকে যায়। অন্যরা গভীর শ্রদ্ধায় তাকিয়ে আছে তাদের প্রিন্সের দিকে, কিন্তু ফিওনার মন দোলাচল করে। আজ আবার কিভাবে তার ভাগ্য নিয়ে খেলা হবে? জ্যাসপার তার রাজকীয় আসনে বসে পড়লে তার দেহভঙ্গিতে এক ধরনের প্রচণ্ড গাম্ভীর্যতা ছড়িয়ে পড়ে। সম্রাটের মতো আভিজাত্য আর একচ্ছত্র ক্ষমতার প্রতীক হয়ে সেই আসনে তার অধিষ্ঠান যেন বাতাসকেও ভারী করে তোলে। তার সামনে দাঁড়িয়ে থাকা ফিওনা এবং অ্যাকোয়ারাকে এক নজর দেখে সে ঠান্ডা গলায় নির্দেশ দিল, অ্যাকোয়ারা, বসে পড়ো টেবিলে তোমার আসনে। আমাদের সঙ্গে খাবার গ্রহণ করবে। অ্যাকোয়ারা এক মুহূর্তের জন্য ফিওনার দিকে তাকায়। তার চোখে ফুটে ওঠে দ্বিধা আর মায়া। এক অজানা বোধ তার অন্তরকে স্পর্শ করে। ফিওনার এই নিস্তব্ধ কষ্ট, এই নীরব প্রতিবাদ তার মনকে আলোড়িত করে। তবুও অ্যাকোয়ারা অবশেষে তার প্রিন্সের আদেশ মেনে নিয়ে আস্তে করে চেয়ারে বসে পড়ে। কিন্তু ফিওনার ভাগ্যে কোনো বসার অনুমতি নেই। জ্যাসপারের নির্দেশে সে একা একাই সবার খাবার পরিবেশন করবে। তার হাত ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে। একের পর এক প্লেটে নিস্তরঙ্গ দক্ষতায় খাবার তুলে দিচ্ছে। খাবারের গন্ধে টেবিলের অন্যরা তৃপ্তি পেলেও ফিওনার মনে সেই কাজ কোনো আনন্দ বয়ে আনে না। তার প্রতিটা পদক্ষেপ যেন এক ধরনের নীরব নিঃসঙ্গতা বহন করছে।
প্রতিটা পরিবেশনের সঙ্গে সঙ্গে তার আত্মমর্যাদা ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু তবুও সে নিরুপায়, নির্বাসিত এক বন্দির মতো গ্লাস হাউজের এই শৃঙ্খলে জড়িয়ে আছে। অ্যাকোয়ারা দূর থেকে ফিওনার অসহায়তাকে লক্ষ্য করে। তার চোখে মিশে থাকে অপরাধবোধ, কিন্তু সে কিছুই করতে পারে না। ফিওনার প্রতিটা পদক্ষেপে তার অন্তরের গভীরে ঝাঁকুনি লাগে, কিন্তু জ্যাসপারের দৃষ্টির সামনে সে নীরব থেকে যায়। অ্যাকোয়ারা মনে মনে দ্বিধাগ্রস্ত। ফিওনার মতো একটা মেয়েকে এভাবে অপমান ও কষ্ট দেওয়া সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মিষ্টি স্বভাব, শান্ত আচরণ, সব কিছুই তো প্রমাণ করে যে ফিওনা কোনো জীবের ক্ষতির কারণ নয়। তবুও কেন তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? অ্যাকোয়ারা নিজের মনকে প্রশ্ন করে। শুধু মানুষ বলেই কি সে এতটা অপদস্থ হবে, নাকি ড্রাগন রাজ্যের নিয়মের বাইরে কিছু চলছে? ফিওনার প্রতি এই অন্যায় আচরণ যেন ড্রাগনদের গর্বিত ঐতিহ্যের সাথে বেমানান। ড্রাগন রাজ্যের নিয়ম তো বরাবরই কঠোর হলেও ন্যায় বিচারের উপর ভিত্তি করেছিল, আর সেখানেই মানবীর প্রতি এমন নির্মমতা। অ্যাকোয়ারার বুকের ভেতর গুমড়ে ওঠে। প্রিন্সের এই কঠিন রীতি কি সঠিক? অ্যাকোয়ারা বুঝতে পারে না, কিন্তু তার মনের ভেতর এক ধরনের অস্বস্তি ঘনীভূত হয়। প্রিন্স অরিজিন এই সাধারণ একটা মানবীর সাথে এমন আচরণ কেন করছেন? এই প্রশ্ন ক্রমেই তার চিন্তার গভীরে প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু রাজকীয় আদেশের সামনে সে যে অসহায়। রাতের নীরবতায় ডাইনিং কক্ষের গুঞ্জন থেমে গেলে জ্যাসপার সবাইকে নিয়ে গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে বসল। অন্ধকারে ঝলমল করতে থাকা চাঁদের আলো বড় বড় কাচের দেয়ালের বাইরে ছড়িয়ে পড়ছিল। কক্ষের ভেতর ড্রাগনদের একত্রিত উপস্থিতি যেন গম্ভীর এক আবহ তৈরি করল। ফিওনা তখন নিজের কক্ষে ফিরে গেছে, আর অ্যাকোয়ারা, যার এই ধরনের মিটিংয়ে থাকার প্রয়োজন নেই, শুধুমাত্র কিচেনের কিছু কাজ শেষ করতে এসে নিস্তব্ধভাবে দূরে দাঁড়িয়েছিল। জ্যাসপারের কণ্ঠে শক্তি ও সংকল্পের মিশ্রণ স্পষ্ট। তিনি থারিনিয়াসকে নির্দেশ দিলেন, মিস্টার চেনসিং আর ওয়াংলিওদের পরিকল্পনা সম্পর্কে যেভাবেই হোক খোঁজ নাও। অ্যাথিরিয়নের মুক্তির পথে এটাই একমাত্র ধাপ, যা এড়ানো যাবে না। ওদের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা করব। থারিনিয়াস সম্মতি জানিয়ে মাথা নিচু করল। তার ডানা মেলে ধরল চীনের আকাশে উঠতে। সে জানত আজকের রাতটা গুরুত্বপূর্ণ। সে বিশেষ এক সংবাদ নিয়ে ফিরতে চায়, যা এই মিশন সম্পূর্ণ বদলে দিতে পারে। জ্যাসপার এরপর তার মনোযোগ ফেরালেন আলবিরার দিকে। ফিওনাকে দিয়ে গ্লাস হাউস পরিষ্কার করাও। কদিন হলো কাজগুলো অপরিষ্কার হয়ে পড়ে আছে। পুরো লিভিং রুমের কাজগুলো ক্লিন করতে হবে। তবে মনে রেখো, অ্যাকোয়ারা যেন ওকে কোনো কিছু দেখিয়ে না দেয়। সাহায্য করার কোনো অধিকার নেই তার। আলবিরা মাথা নোয়ালো। তার মধ্যে ক্ষীণ এক সংশয় ছিল, কিন্তু জ্যাসপারের চোখের কঠোরতা তাকে নীরব রাখল। কক্ষের বাইরে থারিনিয়াস তখন প্রবল গতিতে চীনের আকাশপথে ছুটে চলেছে। রাতের বাতাস তার ডানা স্পর্শ করছে। আজকের রাতের শেষে জ্যাসপার এক বিশেষ বার্তা পেতে চলেছে, যা তার চিন্তার গতিপথে নতুন মোড় আনবে। আলবিরা নিঃশব্দে ফিওনার কক্ষে প্রবেশ করল। ফিওনা তখন একটুখানি বিশ্রামের জন্য চোখ বুজেছিল। সারাদিনের ক্লান্তি তার মুখে স্পষ্ট। আলবিরা তার কণ্ঠকে অদ্ভুতভাবে শীতল করে বলল, এই মেয়ে, শোনো, লিভিং রুমের গ্লাস এখনই পরিষ্কার করতে হবে। প্রিন্সের আদেশ। ফিওনা তার চোখ খোলার সাথে সাথে আলবিরার আদেশের কাঠিন্য বুঝে গেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার ভেতরে ক্লান্তি যেন তার চাহনির গভীরে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর ফিওনা লিভিং রুমে পৌঁছায়, যেখানে গ্লাস পরিষ্কারের সরঞ্জামগুলো অগোছালোভাবে ছড়িয়ে রাখা। একটা বালতি, গ্লাস ক্লিনার, শুকনো সাদা কাপড় আর একটা পুরনো মই। আধুনিক এই গ্লাস হাউসের শোভামণ্ডিত সৌন্দর্যের সাথে এই সরঞ্জামগুলো যেন মেলাতে পারে না ফিওনা। সারা ঘর জুড়ে কাচের যে আভিজাত্য ছড়িয়ে আছে, সেখানে তাকে অ্যানালগ পদ্ধতিতে গ্লাস পরিষ্কার করতে হবে, যা নিঃসন্দেহে অপমানের এক সূক্ষ্ম অস্ত্র।
ফিওনা বুঝতে পারল এটা শুধুই শাস্তি নয়, বরং একটা উপহাস। জ্যাসপার তার সাথে খেলা করছে, অকারণেই তাকে প্রতিটা পদক্ষেপে হেনস্থা করছে। ফিওনার মন এক মুহূর্তের জন্য থমকে যায়। এই শক্তিশালী ড্রাগন রাজপুত্রের বিরুদ্ধে তার অপরাধটা আসলে কি, যে তাকে এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে? তার চোখের কোণে অজান্তেই জল জমতে থাকে, কিন্তু সে সেই জলকে দেখিয়ে দেয় না। গ্লাসের পাশে দাঁড়িয়ে এক কঠিন দীর্ঘশ্বাস ফেলল, কাপড় হাতে তুলে নিয়ে কাজ শুরু করলো, যেন এটাই তার একমাত্র পথ। ফিওনা রাতভর নিঃশব্দে লড়াই করেছে গ্লাসের সাথে, প্রতিটা কাচের পৃষ্ঠ যেন তার আত্মার প্রতিফলন ধরে রেখেছে। সেখানে ছিল তার ক্লান্তি, নীরব যন্ত্রণা আর অপমানের দাগ। একের পর এক গ্লাস পরিষ্কার করতে করতে কেবল ফ্লোরই নয়, তার মনও যেন ঘোলাটে হয়ে উঠেছে। চারপাশে ছড়িয়ে থাকা সাবানের ফেনা যেন তাকে উপহাস করছিল, যেন এই লিভিং রুমটা আর কোনো আভিজাত্যের স্থাপনা নয়, বরং তার শাস্তির এক সঙ্গীত। ভোরের হালকা আলো যখন জানালার কাছে ধাক্কা দিল, ফিওনা একরাশ ক্লান্তি নিয়ে মই থেকে নেমে এলো। মইটা একপাশে ঠেলে রেখে হাতে থাকা বালতি নিয়ে খুব ধীরে ধীরে পা ফেলল। প্রতিটা পদক্ষেপ সাবধানী, যেন এক ভুলে তার পরিশ্রম ভেস্তে যায়। সাবানের পানিতে ফ্লোর সাদা হয়ে গেছে, আর সেই সাথে তার আত্মবিশ্বাসও ক্ষয় হয়ে যাচ্ছে। ফ্লোর পরিষ্কার করতে হবে, কিন্তু ফিওনার শরীরে আর সেই শক্তি নেই। বালতিতে নতুন করে পানি ভরে ফ্লোরের শেষ অংশের দিকে সে এগিয়ে যায়। ফিওনার উদ্দেশ্য আগে সিঁড়ি মুছবে, তাই খুব ধীরে ধীরে উঠতে যাচ্ছিল। আর তখনই জ্যাসপার সিঁড়ি বেয়ে নামছে, দ্রুত পদক্ষেপে, যেন কিছু জরুরি কাজের তাড়া নিয়ে। ফিওনা তখনও সিঁড়ি বেয়ে ওঠার প্রস্তুতিতে মাত্র এক সিঁড়িতে পা রেখেছে, চোখ ঠিকমতো না তুলে সে এগিয়ে আসছিল। এক মুহূর্তে দুজনের পথ এক হয়ে গেল। জ্যাসপার সজোরে ফিওনার সাথে ধাক্কা খায়। ফিওনার হাতে থাকা বালতি মুহূর্তেই মাটিতে পড়ে যায়, আর সেই সাথে সব পানি ছিটকে পড়ে ফ্লোরে। সাবান আর পানি মিশে পুরো লিভিং রুমের ফ্লোর পিচ্ছিল হয়ে যায়। জ্যাসপার সামান্য হোঁচট খেয়ে পা ঠেকালো, নিজেকে সামলে নিল, কিন্তু ফিওনা ততক্ষণে ভারসাম্য হারিয়ে ঢলে পড়েছে। ফিওনার শরীর যখন ভারসাম্য হারিয়েছে, সে ঝট করে জ্যাসপারের ধূসর রঙের শার্টের কাঁধে আঁকড়ে ধরেছে, যেন সে পড়ে না যায়। জ্যাসপারের দিকে টান লেগে শার্টটা কুঁচকে গেছে, এবং পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে গেছে যে জ্যাসপার বুঝে ওঠার আগেই ফিওনাকে নিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ফিওনার পতন সরাসরি জ্যাসপারের উপরেই হয়েছে। জ্যাসপার হঠাৎ আঘাতে মৃদু ব্যথা অনুভব করে মাথায়, কিন্তু তার ধ্যান তখন সম্পূর্ণ অন্যদিকে। ফিওনা তার বুকের উপর পড়ে গেছে, শ্বাসকষ্টের মতো নীরবতা ঘিরে ধরে মুহূর্তটাকে। ফিওনার চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে, যেন সময় থেমে গেছে। সে মাথা তুলতেই দেখতে পেল জ্যাসপারের রাগান্বিত মুখ, যার দৃষ্টিতে এক প্রকার ভ্রুকুটি লুকিয়ে আছে, আর তার সেই অলিভ গ্রিন চোখ যেন দপদপ করছে আগুনের মতো। ফিওনার চুল আর মুখমণ্ডল সাবানের সাদা ফেনায় আচ্ছন্ন হয়ে আছে, যেনই অপমানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই ফেনা। জ্যাসপারের বুকের উপর পড়ে থাকা ফিওনার চেহারা এতই বিচ্ছিন্ন দেখাচ্ছে যে পুরো পরিস্থিতির একমাত্র প্রত্যক্ষদর্শী সাবানের সেই ফেনা। এই অদ্ভুত নীরবতা গ্রাস করে চারপাশকে, শুধু জ্যাসপারের রাগান্বিত দৃষ্টির চাপ যেন ফিওনাকে ভস্ম করে দিতে চায়। জ্যাসপারের কণ্ঠের কঠোরতা যেন লোহার শিকলের মতো ফিওনার কানে আঘাত করে। এই মেয়ে, কোনো কাজ কি শেখনি ঠিক মতো? সারা ফ্লোর সাবান পানিতে ভাসিয়ে ফেলেছ। ওঠো আমার উপর থেকে। ফিওনা তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে চেষ্টা করলেও সাবান পানির পিচ্ছিলতা তাকে ফের ব্যর্থ করে দেয়। পা পিছলে আবারও সে জ্যাসপারের উপর পড়ে যায়। জ্যাসপার এক নিঃশ্বাসে ব্যথার মৃদু শব্দ করে, তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বিরক্তিতে ভরা। ফিওনা পুনরায় মাথা তুলে তাকায়, চোখে লজ্জার ছাপ। উঠতে পারছি না তো, ফিসফিস করে বলে ফিওনা, গলার সুরে এক প্রকার অসহায়ত্ব। জ্যাসপার গভীর বিরক্তির সুরে তাচ্ছিল্য করে বলল, আমার উপর পড়ে থাকতে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে,
তাই না? তাই ওঠা হচ্ছে না তোমার। তার রাগান্বিত দৃষ্টির তীব্রতা ফিওনার মনে চাকুর মতো আঘাত হানে। আর ফিওনার শরীরের উপর ছড়িয়ে থাকা সাবানের ফেনা যেন আরও প্রকটভাবে হাস্যকর করে তোলে পুরো পরিস্থিতি। জ্যাসপার হঠাৎই ফিওনাকে এক ঝটকায় ঘুরিয়ে নেয়। মুহূর্তের ভেতরই ফিওনা তার নিচে আর সে নিজে ফিওনার উপরে। চারপাশে সাবানের পিচ্ছিল জলধারায় নিমজ্জিত ফ্লোর। যেন সময় স্থির হয়ে যায়। ফিওনার চোখে বিস্ময় আর জ্যাসপারের চোখে অগ্নি। রাগ আর অদ্ভুত এক টান স্পষ্ট হয়ে ওঠে। জ্যাসপারের শরীরের ওজন ফিওনার উপর ভর করে আছে। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার মুখে এসে ঠেকে। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। আর জ্যাসপার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। ফিওনার মুখের কাছাকাছি জ্যাসপারের চেহারা। সেই মুহূর্তে তাদের চারপাশে সাদা ফেনা আর ঠান্ডা ফ্লোর যেন এক অদৃশ্য মায়াজালের অংশ হয়ে যায়। ফিওনা বাকরুদ্ধ হয়ে পড়ে। তার শরীরের উপর জ্যাসপারের উপস্থিতি যেন তাকে স্তব্ধ করে রেখেছে। জ্যাসপার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই তার ভারসাম্য হারিয়ে যায়। পিচ্ছিল সাবান পানিতে পা পিছলে ফিওনার উপর আবারও ধপাস করে পড়ে যায়। এবার তার মুখ সরাসরি ফিওনার ঘাড়ে এসে ঠেকে। সেই মুহূর্তে ফিওনার সারা দেহ শীতল স্রোতে শিহরিত হয়ে ওঠে। যেন সময় থেমে গেছে আর চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে গেছে। ফিওনার ঘাড়ে জ্যাসপারের গরম নিঃশ্বাসের আভাস স্পষ্টভাবে অনুভূত হয়। তার ত্বকে অজান্তেই একটা স্পর্শের নীরব ঝড় বয়ে যায়। জ্যাসপারের চুলের ভেজা অনুভূতি ফিওনার ত্বকে মিশে গিয়ে এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। যেন ঘরের প্রতিটা কোণায় গ্লাসের দেয়ালের প্রতিফলন সেই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে আছে। জ্যাসপার নিজেও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকে। তার মুখ ফিওনার ঘাড়ের কাছে নিবিড়ভাবে স্থির। ফিওনার শ্বাস দ্রুত হয়ে আসে। তার মনের অজস্র চিন্তা যেন এক মুহূর্তের জন্য আটকে গেছে। তারপর জ্যাসপার ধীরে ধীরে ফিসফিসিয়ে বলে, তোমার এসব বোকা বোকা কাজের জন্য আমাকেও বিপদে পড়তে হয় কেন বারবার ফিওনা? ফিওনা কোনো উত্তর দিতে পারে না। তার দেহের প্রতিটা স্নায়ু যেন সেই ঘনিষ্ঠ স্পর্শে বিদ্যুৎ প্রবাহিত হয়ে উঠেছে। আর তার মনের ভেতরে জ্বলতে থাকা প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। জ্যাসপার পুনরায় খুবই সাবধানতার সাথে ধীরে ধীরে ফিওনার উপর থেকে সরে যেতে চায়। কিন্তু হঠাৎই টের পায় যে তার গলার সেই রহস্যময় লকেট ফিওনার জর্জেট ফ্রকের বুকের কাছের কাপড়ের সাথে জট পাকিয়ে গেছে। তাদের দুজনের মাঝে শূন্যতা আরেকবার বন্ধ হয়ে আসে। ফিওনার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। জ্যাসপার কিছুক্ষণের জন্য হতবুদ্ধির মতো চেয়ে থাকে। তার হাত স্পর্শ করে লকেটটি ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু কাপড়ের সূক্ষ্মতা আর লকেটের ধারালো অংশগুলো যেন তাদের দুজনকে আরও ঘনিষ্ঠভাবে আবদ্ধ করে রেখেছে। ফিওনা নিঃশ্বাস বন্ধ করে স্থির থাকে। তার চোখে আতঙ্ক আর অস্বস্তির ছাপ স্পষ্ট। কিন্তু নিজের অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য কিছু বলতেও পারছে না। সেই অদ্ভুত লকেট যেন জ্যাসপারের সাথে তার অবিচ্ছেদ্য কোনো বাঁধনের মতো তাকে আটকে রেখেছে। আবার শুরু হলো আরেক ঝামেলা। জ্যাসপার এক প্রকার বিরক্তির সুরেই বলল, তার গলার স্বর গভীর ও তীক্ষ্ণ। কিন্তু তার হাতের প্রতিটা স্পর্শে ফিওনার মন যেন কেঁপে ওঠে। সেই উত্তপ্ত মুহূর্তে তাদের বন্ধন যেন অদৃশ্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যা তাদের ইচ্ছের বিরুদ্ধে হলেও প্রতিটা ক্ষণে আরও নিবিড় হয়ে আসছে। জ্যাসপারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার করে ডাকে আলবিরাকে। আর তার কণ্ঠে সেই কমান্ড যেন গোটা গ্লাস হাউস কাঁপিয়ে তোলে। মুহূর্তেই আলবিরা ছুটে আসে। সিঁড়ির উপর থেকে দৃশ্যটি দেখে তার মুখে বিস্ময়ের ছাপ। সাদা সাবানের ফেনায় ভরা সেই পিচ্ছিল ফ্লোরে ফিওনা ও জ্যাসপার গাঁটছড়া বাঁধা অবস্থায় পড়ে আছে। দৃশ্যটি যেমন অপ্রত্যাশিত তেমনি অবাক করার মতো। আলবিরা নিচে না নেমেই দৃশ্যের গভীরতা বুঝে নেয়। নিচের ফ্লোর যেন দুঃস্বপ্নের মতো পিচ্ছিল। এ অবস্থায় সে নিজেও সাহায্য করতে পারবে না। তার মুখ থেকে নির্গত হয়, প্রিন্স অরিজিন, এসব কিভাবে হলো? জ্যাসপার রাগান্বিত আর তীব্র বিরক্তের স্বরে চেঁচিয়ে বলল, আলবিরা, অযথা প্রশ্ন না করে ফ্লোরে পানি ঢালার ব্যবস্থা করো দ্রুত।
আলবিরা তাড়াতাড়ি দোতলা থেকে একটা মোটা পাইপ নিয়ে আসে এবং দ্রুততার সঙ্গে পানি ঢালতে শুরু করে। উপর থেকে ঝরে পড়া সেই শীতল পানি ধীরে ধীরে ফ্লোরকে ধুয়ে দিচ্ছে, আর সেই সঙ্গে ভিজিয়ে দিচ্ছে জ্যাসপার ও ফিওনাকে। পানির স্রোতে চারপাশ যেন ভেসে যাচ্ছে, আর ফিওনার কাঁধে ভিজে চুলের ঢেউয়ের মতো তার চারপাশে বয়ে চলেছে। জ্যাসপার ফ্লোরে হাত দিয়ে ভিজে যাওয়া সত্ত্বেও তার ভ্রু কুঁচকে থাকে ফিওনার দিকে রাগে অপমানে তাকিয়ে। অবশেষে ফেনার পানির স্রোত ধুয়ে তাদের মুক্ত করে, কিন্তু সেই মুহূর্তের বোঝা যেন তাদের মনে এক গভীর রেখাপাত করে দেয়। ফিওনার ঠোঁট মৃদু কাঁপছে, যেন কোনো অব্যক্ত আবেগ গোপন করতে পারছে না। তার চোখের কোণে জমে থাকা ভেজা ভাবটুকু এক অদ্ভুত অনিশ্চয়তার জন্ম দেয়। সে জানে না কেন এই মুহূর্তে তার শরীর এমনভাবে সাড়া দিচ্ছে। তার সামনে থাকা জ্যাসপারের সবুজ নেত্রপল্লব যেন এক গভীর রহস্যময়তা নিয়ে ঝলমল করছে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে স্থির নিঃশব্দে তাকিয়ে থাকে। তার চোখে সেই গভীরতা আকর্ষণ নাকি রাগ তা ফিওনা ঠিক বুঝে উঠতে পারে না। তার সবুজ চোখে সেই স্থির দৃষ্টিতে যেন কোনো অদৃশ্য তলোয়ার ঝুলে আছে, যা তাদের মাঝে ক্রমাগত দূরত্ব সৃষ্টি করেও এক অদম্য টানে ফিওনাকে তার দিকে টেনে নিচ্ছে। সেই নীরবতার মুহূর্তে সময় থেমে যায়। ফিওনার বুকের গভীর থেকে হালকা শ্বাসের শব্দ বেরোয়, আর তার দৃষ্টি যেন জ্যাসপারের চোখের গভীরে হারিয়ে যায়। জ্যাসপার হঠাৎই তার দৃষ্টির অচেনা কোমলতা দূরে ঠেলে দেয়। তার ভেতরে রাগের ঝলক ফিরে আসে, কিন্তু সেই মুহূর্তে কি এক নিমিষের জন্য তার চোখে অন্য কিছু ছিল? জ্যাসপার ফিওনার কোমরে জড়িয়ে ধরে, যেন এক প্রাচীন আলাপের গোপনীয়তা আঁকড়ে ধরে। এক ঝটকায় ফিওনাকে নিয়ে উঠে দাঁড়ায়, আর মুহূর্তের জন্য মনে হয় সময় থেমে গেছে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর। যখন সে ফিওনাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়, ততক্ষণে তার জামার বুকের অংশে থাকা কিছু সুতো এবং কাপড় জ্যাসপারের লকেটের সাথে ছিঁড়ে যায়, যেন সম্পর্কের একটা অংশ অচিরেই বিচ্ছিন্ন হয়ে গেল। জ্যাসপার একবারও পেছন ফিরে তাকায় না, হনহন করে গ্লাস হাউসের ভেতর থেকে বেরিয়ে যায়, ভেজা শরীরের স্নিগ্ধতা নিয়েই। সে চলে গেলে ফিওনার মনে হয় যেন চারপাশের সব কিছু স্তব্ধ হয়ে গেছে। তার বুকের ভেতর দুরু দুরু শব্দ বাজছে। আলবিরা এবার নিচে নেমে আসে, যেন অগ্নিসংযোগের পর একমাত্র উদ্ধারকারী। তার কণ্ঠে চরম অসন্তোষ। এই মেয়ে, কোনো কাজই কি ঠিকমতো পারো না? কি করেছো এই বাড়িঘরের অবস্থা? ফিওনা কিছু না বলে মাথা নিচু করে থাকে, যেন সমস্ত অভিযোগের বোঝা তার উপর চেপে বসেছে। সে অনুভব করে এই পরিস্থিতিতে তার নীরবতা যেন একটা অপরাধের স্বীকৃতি, যেখানে তার ভাবনা আবেগ সবকিছুই এক অব্যক্ত কান্নায় রূপ নিচ্ছে। বেইজিং শহরের এক নিস্তব্ধ প্রান্তে ছোট্ট পাথরের ব্রিজে দাঁড়িয়ে আছে জ্যাসপার ও থারিনিয়াস। চারপাশে নগরীর ঝলমলে আলো, দূরে আকাশের দিকে মিশে যাওয়া পুরনো স্থাপত্য, আর ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো যেন দুই বিপরীত জগতের সংঘর্ষে আলোকিত। নিস্তব্ধ রাতের নিঃসীমতায় হালকা বাতাস বয়ে চলেছে। তাদের পোশাকের কোলাহলে হারিয়ে যাচ্ছে শহরের মৃদু কোলাহল। জ্যাসপার ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে, দৃঢ়তার এক অবিচল চিত্র। চোখের দৃষ্টি সোজা নদীর ওপারে, যেন অদেখা লক্ষ্যবিন্দুর সন্ধানে মগ্ন। থারিনিয়াস এক পা পেছনে, তার মুখে রহস্যের ছায়া আছে। এমন কিছু খবর এনেছে যা জ্যাসপারের জন্য এক দীর্ঘ অপেক্ষার অবসান, একটা নতুন পরিকল্পনার দ্বার উন্মোচন। জ্যাসপারের চোয়ালে দৃঢ়তা, আর দৃষ্টিতে এক কঠিন অঙ্গীকারের ঝিলিক। খবরটি যেন তার হৃদয়ে অনির্বচনীয় তৃপ্তির অগ্নিশিখা জ্বালিয়েছে। এবার তার পরিকল্পনার প্রতিটা ছক কার্যকর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। থারিনিয়াসের কণ্ঠস্বরে গভীর গম্ভীরতা, যেন সারা পৃথিবীর রহস্য সেই কথায় বাঁধা। সেই ছোট্ট ব্রিজে দাঁড়িয়ে দুজন যেন নিয়তির এক অমোঘ খেলায় পরস্পরের সঙ্গী, যে খেলা জ্যাসপারের হাতে সমস্ত পৃথিবী পাল্টে দিতে প্রস্তুত। প্রিন্স অরিজিন, লন্ডনের খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর আর্থার ব্লেক, যিনি আগামীকাল মিস্টার ওয়াংলির সঙ্গে একটা চুক্তিবদ্ধ হবেন,
তারা দুজন মিলে অ্যাথিরিয়নকে নিয়ে একটা নতুন পরিকল্পনা করতে যাচ্ছেন। আজ রাতেই মিস্টার ওয়াংলি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখন পর্যন্ত এটাই নিশ্চিত খবর। থারিনিয়াসের দিকে শান্ত চোখে তাকিয়ে জ্যাসপার বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে কি করতে হবে। তবে তুমি, আমি এবং আলবিরা, আমরা ওয়াংলির লন্ডন যাত্রার পূর্বেই ডক্টর আর্থার ব্লেকের কাছে পৌঁছে যাব। থারিনিয়াস মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে বলল, প্রিন্স, আমাদের পরিকল্পনাটা কি? জ্যাসপার তার উত্তরে রহস্যময় মৃদু হাসি ফুটিয়ে বলল, এখনই সব জানতে হবে না। তবে গ্লাস হাউসে ফিরে গিয়ে বিস্তারিত আলোচনা হবে, আর সেটাই হবে আমাদের পরবর্তী পদক্ষেপের নির্ণায়ক। এই বলে গ্লাস হাউসের উদ্দেশ্যে হনহন করে রওনা দিল জ্যাসপার, থারিনিয়াসকে সঙ্গে নিয়ে। অন্ধকারে হারিয়ে যেতে থাকা রাস্তার সেই গভীর দৃশ্যাবলী এক রহস্যময় অভিসারের সাক্ষী হয়ে রইল। ফিওনা নীরবে গ্লাসের দেয়াল ভেদ করে গভীর রাতে বাইরে চাঁদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে দাঁড়িয়ে চাঁদটাকে যেন বিশাল রূপোলি থালার মতো লাগে। তার জ্যোৎস্নার শুভ্র আলো পাহাড়ার চারপাশের গাছপালায় মেলে ধরে। মৃদু আলোয় তার চুলগুলো যেন সেই জ্যোৎস্নার আলোয় এক অদ্ভুত মায়াবী আভা ধারণ করেছে। ফিওনার মুখের অভিব্যক্তিতে এক ধরনের প্রশান্তি, যেন এই দৃশ্য তার সমস্ত অস্থিরতাকে ভুলিয়ে দিতে সক্ষম। কিন্তু হঠাৎ করে প্রকৃতি যেন প্রচণ্ড কোনো শক্তির দ্বারা প্রকম্পিত হলো। পুরো গ্লাস হাউস ভূকম্পনের মতো দুইবার প্রবলভাবে নড়ে উঠল। ফিওনার মুখে কোনো আতঙ্কের ছাপ নেই। এখন আর এই কম্পনে সে চমকে ওঠে না, কারণ সে জানে যে এগুলো তাদেরই পদচারণার প্রভাব। বিশাল দেহধারী ড্রাগনদের ভারী পদক্ষেপে পাহাড় বারবার এইভাবেই কেঁপে ওঠে, যেন তাদের আভিজাত্য আর ক্ষমতা প্রকৃতির বুকেও গভীর রেখাপাত করে। জ্যাসপার গ্লাস হাউসে প্রবেশের সাথে সাথেই সমস্ত ড্রাগনরা একত্রিত হল একটা গুরুতর আলোচনা সভায়। তার অভিজাত উপস্থিতি আর তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ যেন নিস্তব্ধ হয়ে উঠল। আলবিরা এবং থারিনিয়াস সহ উপস্থিত সমস্ত ড্রাগনের চোখে অনিশ্চয়তার ছায়া, কিন্তু দৃঢ়তার একাগ্রতার অভাব নেই। প্রিন্স, আলবিরা অধীর আগ্রহে প্রশ্ন করল, আমাদের পরবর্তী পদক্ষেপ কি? জ্যাসপার কিছুক্ষণ নিস্তব্ধভাবে সামনে তাকিয়ে রইলেন। তার চেহারায় এক অনমনীয় অভিব্যক্তি ফুটে উঠল, যেন সে বহু কৌশল আর তীক্ষ্ণ চিন্তায় নিমগ্ন। আজ রাতেই। জ্যাসপার ধীর অথচ কঠিন স্বরে বললেন, আমরা লন্ডনে প্রবেশ করব। ডক্টর আর্থারের সাথে আমরা ওয়াংলির মিটিংয়ে বসব, যেখানে মিস্টার ওয়াংলি এবং চেংশিং তাদের গোপন পরিকল্পনার ছক আঁকবেন। থারিনিয়াস কিছুটা দ্বিধায় প্রশ্ন তুলল, তবে প্রিন্স, ডক্টর আর্থার কি আমাদের সেই সুযোগ দেবেন? আমরা তো বিজ্ঞানী নই। আর যদি সন্দেহের বশে বুঝে যান যে আমরা সাধারণ কেউ নই, বরং ড্রাগন? জ্যাসপার থারিনিয়াসের কথায় ক্ষণিকের জন্য স্থির থাকল। তারপর তীক্ষ্ণ অথচ আস্থাময় এক হাসি তার ঠোঁটে ফুটে উঠল। তাদের অনুমোদন নেওয়া আমাদের হাতে নেই, তবে তাদের চিন্তাশক্তিকে নিয়ন্ত্রণে রাখা আমাদের ক্ষমতার অন্তর্ভুক্ত। একবার তাদের চেতনায় প্রবেশ করলেই সব বাধা ভেসে যাবে আমাদের সামনে। আলবিরার চোখে ঝলসে উঠল সাহসের অগ্নি, আর সভার সমস্ত ড্রাগনের চোখে ফুটে উঠল এক অমোঘ সংকল্প। আলবিরার প্রশ্ন থেমে যায়নি। গভীর অনিশ্চয়তায় সে বলল, কিন্তু কিভাবে প্রিন্স? ডক্টর আর্থারকে কি সত্যি আমরা মুঠোর ভেতর এনে ফেলতে পারবো? জ্যাসপার তার গভীর সবুজ দৃষ্টিতে স্থির হয়ে আলবিরার দিকে তাকালেন, যেন তার চোখে শপথ লেখা আছে। আমরা ড্রাগন শক্তির সাহায্যে তাকে হিপনোটাইজ করব। তার কণ্ঠে ছিল শীতল সংকল্প, যেন সিদ্ধান্তের প্রতি সামান্যতম দ্বিধাও নেই। তবে থারিনিয়াস অমনি সতর্কবার্তার সুরে প্রতিবাদ করে উঠল, প্রিন্স, এই কাজের মধ্যে ঝুঁকি আছে। কিং ড্রাকোনিস নিজেই তো সাবধান করেছিলেন, পৃথিবীতে মাত্র দুইবার আপনি এই কৌশল ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি নয়। মাত্র একবারের ব্যবহারে আপনার শক্তির সীমা অতিক্রম হতে পারে। আপনি জানেন তো প্রিন্স, এই ক্ষমতার তীব্র প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। একবার ব্যবহারের পরও আপনি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বেন।
এমনকি তার পরিণতি কি হতে পারে তা কিং ড্রাকোনিসও অনুমান করতে পারেননি। জ্যাসপারের মুখে উদাসীন এক মৃদু হাসি ফুটে উঠল। তার কণ্ঠ আরও দৃঢ়তর হলো। থারিনিয়াস, আমি আমার ভাইকে মুক্ত করতে যে কোনো সীমা পার হতে পারি। ড্রাগনের সম্মান তো এটাই বলে যে আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য আত্মদানে দ্বিধা করি না। ভুলে যেও না, আমরা ড্রাগন। আমাদের হৃদয় ওই হিউম্যানদের মতো সেলফিশ নয়। তার কণ্ঠে এমন এক আভিজাত্যের সুর ছিল যেন সেই অগ্নির সংকল্পে সকল বাধা গুড়িয়ে যাবে। সমস্ত ড্রাগনদের হৃদয়ে জ্বলন্ত শপথের অনুরণন প্রতিধ্বনিত হল, যেন তাদের নিজস্ব আত্মার সেই উদ্দেশ্যেই নিবেদিত এক অতুলনীয় অনমনীয় সংকল্পের যাত্রা। জ্যাসপার গভীর শীতল গলায় বলল, মন দিয়ে শোনো। আমি আলবিরার থারিনিয়াস আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের অনুপস্থিতিতে হাউসের প্রতিটা কোণ, প্রতিটা পথ তোমাদের পাহারায় থাকতে হবে। আর ওই মেয়েটি ফিওনা, তার প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখবে, যেন কোনো অবস্থাতেই সে এই গ্লাস হাউসের সীমা পেরোতে না পারে। তার মুখের অভিব্যক্তি ছিল কঠিন, তীক্ষ্ণ, যেন এই আদেশে কোনো প্রশ্ন বা ব্যাখ্যার প্রয়োজন নেই। প্রতিটা ড্রাগনের চোখে এক নির্ভুল কণ্ঠের মতো আদেশ প্রতিফলিত হলো। জ্যাসপারের বাক্যগুলো যেন বাতাসের শক্তিতে প্রতিধ্বনিত হলো। প্রতিটা ড্রাগনের মনে যেন একটা অদৃশ্য শিকল আটা হলো, এক শিকল যা তাদের এক মুহূর্তের জন্য এই দায়িত্ব থেকে বিচ্যুত হতে দেবে না। আমাদের না ফেরা পর্যন্ত সে আরও দৃঢ়ভাবে বলে চলল, তোমাদের কেউই এই আদেশ থেকে বিচ্যুত হবে না। এই হাউস, এই পরিসর, এখানেই তার অবস্থান সীমাবদ্ধ থাকবে। জ্যাসপারের কণ্ঠে এক অকল্পনীয় দৃঢ়তা ছিল, এক অদম্য সংকল্প যেন চারদিকে মিশে গেল। যথাজ্ঞা প্রিন্স, মাথা নত করে সম্মান প্রদর্শন করে প্রত্যুত্তর দিল এক ড্রাগন। তার চোখে ছিল কঠোর সংকল্প আর প্রতিশ্রুতির অটুট আভা। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের উপর আপনার ভরসা অটল থাকবে। প্রত্যেকের কণ্ঠে প্রতিধ্বনিত হলো এক অভিন্ন প্রতিজ্ঞা, যেন পাহাড়ের এই নিবিড় অরণ্যে চাঁদের ম্লান আলোয় সেই প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হয়ে গেল। প্রকৃতির বুকে ছড়িয়ে পড়ল ড্রাগনের অত্যন্ত আনুগত্য। জ্যাসপার মাথা হেলিয়ে সন্তুষ্টি প্রকাশ করল। তার সবুজ দৃষ্টি যেন প্রতিটা ড্রাগনের অন্তরে সঞ্চারিত হলো। হঠাৎ তার চেহারায় এক প্রশান্তির আভা ফুটে উঠল, যেন সে জানে যে তার আদেশ এক মুহূর্তের জন্য ভঙ্গ হবে না। আলবিরা, জ্যাসপার আর থারিনিয়াস তাদের প্রকৃত ড্রাগন রূপ ধারণ করল। এক এক করে পাহাড়ের উপত্যকা থেকে নেমে এসে তারা মাটি থেকে আকাশে উত্থিত হলো। তাদের ডানাগুলো ভীষণ বিস্তৃত এবং শক্তিশালী ঝাপটায় চারপাশের গাছপালাও নড়ে উঠল। প্রত্যেকের দেহে সূক্ষ্ম আঁকাবাঁকা আঁচড়ে ভরা, তাদের গৌরবময় অতীতের সাক্ষ্য, এবং তারা যেন এক এক করে আকাশের দিকে উঠে গেল। আলবিরার বিশাল নীল ডানার ছটায় প্রতিফলিত হলো রাতের জ্যোৎস্না, যেন সে আকাশের বিশালত্বে এক আলোকময় সুরভি ছড়াচ্ছে। জ্যাসপার তার গাঢ় সবুজ রঙের দেহে সূক্ষ্ম সোনালী রশ্মির আভা ধারণ করে, যেন অনির্বচনীয় শক্তির এক প্রতিচ্ছবি। আর থারিনিয়াস ধূসর ছায়ায় ঘেরা তার দেহ, তার গা থেকে উদ্ভাসিত হচ্ছে এক অজেয় গাম্ভীর্য। তিনটি বিশাল ড্রাগন একত্রে মহাসমুদ্রের উপর দিয়ে উঠছে, যেন আকাশ নিজেই তাদের পথ তৈরি করে দিচ্ছে। বাতাসের প্রতিটা ঝাপটায় তাদের ডানাগুলো আকাশের সাথে এক অদৃশ্য সুর মিলিয়ে যেন এক অদ্ভুত সঙ্গীত সৃষ্টি করছে। মহাসমুদ্রের অসীম জলরাশি তাদের প্রতিফলনে পূর্ণ, এবং তারা দ্রুত গতিতে একরকম অপ্রতিরোধ্য দৃঢ়তায় এগিয়ে চলছে, যেন এই গন্তব্যই তাদের পরম লক্ষ্য, লন্ডন, যেখানে তাদের আগমনের ইতিহাস নতুন করে রচিত হবে। ফিওনা নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো। চারপাশের শূন্যতা যেন তাকে আরও বেশি অস্থির করে তুলছে। সব কিছুই অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, প্রায় শূন্য এই বিশাল গ্লাস হাউস যেন অজানা আতঙ্কে মগ্ন। ফিওনার মনে কৌতূহল আর ভয় একসাথে ঢেউ তুলছে। প্রায় ছায়ার মতো নিস্তরঙ্গ পায়ে সে মূল দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা খোলার জন্য কৌশল ভাবছে। একটু একটু করে আসার আলো দেখছিল যে
এবার এই জায়গা থেকে সে বের হতে পারবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে অ্যাকোয়ারার গভীর ও নিস্তরঙ্গ কণ্ঠস্বর ভেসে এলো। ফিউ, এত রাতে এখানে কি করছো তুমি? ফিওনা চমকে পেছন ফিরে তাকালো। অস্বস্তি আর লজ্জা মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, না, দেখছিলাম হাউসটা আজ অদ্ভুত নীরব, যেন সবাই কোথাও চলে গেছে। অ্যাকোয়ারা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রিন্স জ্যাসপার আলবিরার থারিনিয়াস একটা বিশেষ মিশনে গিয়েছে, তবে বাকিরা হাউসেই আছে। কৌতূহল সামলাতে না পেরে ফিওনা বলল, কিসের মিশন? অ্যাথিরিয়নকে মুক্ত করতে। অ্যাকোয়ারার উত্তর যেন তার ভেতর থেকে কোনো অজানা তীব্র ভয়কে জাগিয়ে তুলল। ফিওনার মনটা অজান্তেই ভারী হয়ে গেল। তারা কি বিপজ্জনক পথে গিয়ে তার গ্র্যান্ডপার কোনো ক্ষতি করে ফেলবে? গ্র্যান্ডপার জীবনের জন্য তার মন আকুল হয়ে উঠল। অনন্ত শূন্যতার দিকে তাকিয়ে সে প্রার্থনা করল, প্লিজ ঈশ্বর, আমার গ্র্যান্ডপাকে ভয়ঙ্কর ড্রাগনদের হাত থেকে রক্ষা করো। ফিওনার নিঃশব্দ প্রার্থনার শব্দ যেন অন্ধকার আকাশের দিকে ভেসে যেতে লাগলো। গাড়ি থামতে একে একে গাড়ি থেকে নামলেন জ্যাসপার, আলবিরা এবং থারিনিয়াস। তারা অন্ধকার রাতের পরিপ্রেক্ষিতে এলিগ্যান্ট পোশাকে জ্বলজ্বল করছে, যেন রাতের গাঢ়তাও তাদের অভিযাত্রা প্রতিফলিত করছে। জ্যাসপারের দেহে গভীর কালো রঙের স্লিম ফিট স্যুট, যার নিচে পরিপাটি সাদা শার্ট এবং সম্মানের প্রতীক হিসেবে গাঢ় কালো টাই ঝুলছে। হাতে ধরে আছে কিছু ল্যাবনোট, যেন তার গাম্ভীর্যের গৌরব আরও স্পষ্ট করছে। থারিনিয়াসের ধূসর স্যুটের উপর শোভিত বটল গ্রিন টাই তাকে গবেষণার নিমগ্ন এক উচ্চকোটি বিজ্ঞানীর ছাপ দিয়েছে। হাতে ধরা গবেষণার নোটপ্যাড যেন প্রজ্ঞার মূর্তি তৈরি করেছে। আর আলবিরা ধূসর ব্লেজার ও কালো ট্রাউজারে হালকা শাটিন শার্টের আভিজাত্যে চোখে ধারালো চশমা। তার দীপ্ত চঞ্চল দৃষ্টি যেন অসীম বুদ্ধিমত্তার পরিচায়ক। ডক্টর আর্থারের ভবনের সামনে অটল অবস্থানে রয়েছে নিরাপত্তা বলয়। ভারী অস্ত্রে সজ্জিত গার্ড, সকল গার্ড অভিবাদন জানিয়ে সম্মান প্রকাশ করলেন জ্যাসপারকে। কিন্তু ডাক্তার আর্থারের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ। জ্যাসপার দৃঢ়কণ্ঠে আভিজাত্যের পরতে পরতে মোড়ানো এক অতুলনীয় সংলাপে বললেন, মিস্টার আর্থারের কাছে জানিয়ে দিন, গ্রিসের বিখ্যাত সায়েন্টিস্ট জ্যাসপার অরিজিন তার সাথে দেখা করতে চান বিশেষ একটা কাজে। তার কথাগুলো যেন অতল গভীর থেকে উচ্চারিত, দৃঢ় সংকল্পে মোড়া এক প্রত্যয়। গার্ডরা মুহূর্তেই সম্বিত ফিরে পেল এবং নিরবধি শ্রদ্ধায় প্রণতি জানিয়ে এগিয়ে গেল ডক্টর আর্থারকে সংবাদটা দেওয়ার জন্য। গার্ডরা অনুমতি নিয়ে ফিরে আসার পর তাদের আধুনিক ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে প্রবেশের আগে জ্যাসপার থারিনিয়াস এবং আলবিরাকে নিবিড়ভাবে সার্চ করল। গার্ডদের কার্যক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা দেখে জ্যাসপারের মনে এক কৌতূহল জন্ম নিল, যদিও তার উদ্দেশ্য ছিল আরও মহতী। মেইন দরজা অতিক্রম করে তারা অন্ধকার করিডোর পার হয়ে ভেতরে প্রবেশ করল। লিভিং রুমে প্রবেশ করে তাদের চোখে পড়ল এক অত্যন্ত মার্জিত চেহারার পুরুষ, ডক্টর আর্থার ব্লেক। সোফায় বসেছিলেন তিনি, একটা গাঢ় বাদামি রঙের স্যুটে, যার উপরে সাদা শার্ট এবং কাঁধে ছিল একটা উষ্ণ কাশ্মীরি সোয়েটার। তার উপস্থিতি ছিল শান্ত ও সম্মানজনক, যা ঘরটির পরিবেশে এক নিখুঁত ভারসাম্য নিয়ে এসেছিল। জ্যাসপার তার দিকে এগিয়ে গেল, মৃদু হাসি দিয়ে ডক্টর আর্থারের দিকে হাত বাড়ালো। ওয়েলকাম মিস্টার জ্যাসপার, কাইন্ডলি বসুন আপনারা, তিনি বললেন, তার গম্ভীর কণ্ঠস্বর একদম নিখুঁত করে। একসাথে বসে পড়ার পর আলবিরা এবং থারিনিয়াসের চোখে ছিল এক সূক্ষ্ম উদ্বেগ, কিন্তু জ্যাসপার তার দৃঢ়তা বজায় রেখে কথোপকথনের সূচনা করলেন। ডক্টর আর্থার, আমি জানি আমাদের উপস্থিতি আপনার জন্য অপ্রত্যাশিত, কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ডক্টর আর্থার বিষণ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন, যেন গভীর চিন্তায় নিমজ্জিত। কিন্তু আমি যতদূর জানি গ্রিসে এমন নামে কোনো সায়েন্টিস্ট নেই। আপনি বোধহয় নতুন কোনো সায়েন্টিস্ট, আর অবশ্য এটাই হবে, কারণ ইউ আর লুকিং ইয়াং ম্যান।
জ্যাসপার স্বচ্ছন্দে হাসলেন। জি মিস্টার, আমি নতুন বিজ্ঞানী। এরা আমার অ্যাসিস্ট্যান্ট থারিনিয়াস এবং আলবিরা। ডক্টর আর্থার তার গম্ভীর চোখে তাদের দিকে তাকিয়ে রইলেন। তো বলুন, কি আলোচনার জন্য এসেছেন, আর আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? জ্যাসপার তার বক্তব্যে স্থিরতা আনার চেষ্টা করে বললেন, আমি আপনার থেকে বয়সে ছোট, তাই আপনি আমাকে তুমি করে বলুন, সমস্যা নেই। তো আমরা আসলে একটা অত্যন্ত বিশেষ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে এসেছি। এটা আমাদের দুই পক্ষের স্বার্থের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা জানতে পেরেছি আপনি আর মিস্টার ওয়াংলি আর মিস্টার চেনসিং মিলে একটা ড্রাগনকে নিয়ে গবেষণা করছেন। ডক্টর আর্থারের চোখ কুঁচকে গেল। ড্রাগন? সে তো এক রহস্যময় বিষয়। তুমি কিভাবে জানলে? জ্যাসপার বিস্ময় এবং বিরক্তির সংমিশ্রণে ভরা দৃষ্টিতে ডক্টর আর্থারের দিকে তাকালো। আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, তবে এই পরিকল্পনায় আপনি আমাদেরকে সামিল করবেন। আপনার পরবর্তী মিটিংয়ে আমরা আপনার সাথে থাকব। অসম্ভব! ডক্টর আর্থার গর্জন করে উঠলেন। আর তোমরা কি যাতা বলছো? ড্রাগন কোথা থেকে আসবে? পৃথিবী থেকে তো ড্রাগন কবেই বিলুপ্ত হয়ে গেছে। কি সব বলছো? প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম অ্যান্ড প্লিজ লিভ। জ্যাসপার তার স্থির দৃষ্টিতে ডক্টর আর্থারকে লক্ষ্য করে বললেন, মিস্টার ব্লেক, আপনার কি মনে হয় আমরা সঠিক তথ্য না পেয়ে এখানে চলে এসেছি? আপনি যেভাবে বিষয়টা অস্বীকার করছেন তা আপনার বিজ্ঞানের প্রতি অবিচল বিশ্বাসের অভাব নির্দেশ করে। ড্রাগনরা বিলুপ্ত নয়, তারা এখনও বিদ্যমান। আমাদের কাছে প্রমাণ রয়েছে। প্রমাণ? ডক্টর আর্থার তীব্র ভঙ্গিতে বললেন, আমি বিজ্ঞান বিষয়ক তথ্য ছাড়া অন্য কিছু বুঝি না। তোমার কথাগুলো কল্পনার ফসল। এসব মন গড়া বিষয় আমি কোনো টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আপনি যদি আমাদের কথায় রাজি হন, আলবিরা তার কথা বলতে চেষ্টা করলেন, তাহলে আমরা এই রহস্যের আসল চিত্র ফুটিয়ে তুলতে পারব। আমাদের হাতে এমন তথ্য রয়েছে যা আপনার গবেষণাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। ডক্টর আর্থার মাথা নাড়লেন, তার চোখে সংশয়। আমার কাছে সময় নেই। আমি বিজ্ঞানী এবং আমি এমন কিছুতে জড়িয়ে পড়তে চাই না যা বাস্তবে প্রতিস্থাপিত হয়নি। তাই আপনারা আমার কাছে এসে সময় নষ্ট করবেন না। থারিনিয়াস ডক্টর আর্থারের দিকে তাকালো, কিছু বলার আগে গভীর শ্বাস নিল। আমাদের সম্পর্কে আপনি কি জানেন? আমরা আপনাকে এমন তথ্য দিতে পারি যা পৃথিবীর আর কোনো সায়েন্টিস্টরা দিতে পারবে না। কিন্তু ডক্টর আর্থার তার ধৈর্য হারাতে বসেছিলেন। আমি আপনাদের এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এখন বিদায় নিন। আপনার গবেষণা অন্য কোথাও যেয়ে করুন। তাদের মধ্যে গম্ভীরতা নেমে এলো এবং জ্যাসপার বুঝতে পারল যে তাদের পরিকল্পনার জন্য নতুন কৌশল আবিষ্কার করতে হবে। ডক্টর আর্থার, আমার দিকে তাকান, জ্যাসপার স্থির কণ্ঠে বলল। ডক্টর আর্থার কিছুক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু হঠাৎই জ্যাসপারের সবুজ চোখের গভীরতায় এক অদ্ভুত পরিবর্তন ঘটে। সেই চোখ থেকে একটা মৃদু কিন্তু প্রবল আলোর আভা বেরিয়ে এসে ডক্টর আর্থারের মস্তিষ্কে ঢুকে পড়ল। ডক্টর আর্থার প্রথমে অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু অদূরেই তার দৃষ্টিতে এক ধরনের মায়াবী অবস্থা বিরাজ করতে শুরু করল, যেন তার চারপাশের পৃথিবীটা ম্লান হতে শুরু করেছে এবং একমাত্র জ্যাসপারই তার পুরো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ডক্টর আর্থার যেন এক অবিনশ্বর স্বপ্নের মধ্যে নিমজ্জিত হলেন। জ্যাসপারের চোখের আভা তার মস্তিষ্কের গভীরে প্রবাহিত হয়ে তার চিন্তাভাবনাকে মুছে ফেলতে শুরু করল। এক অদ্ভুত মায়াবী জাদুর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন, যেখানে শুধুমাত্র জ্যাসপারের শব্দরাই তার জন্য অর্থবহ হয়ে উঠেছিল। আপনার কাছে যে তথ্য আছে তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জ্যাসপার বলল। তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ়। আপনি আমাদের পরিকল্পনায় সহায়তা করবেন। আমরা এথিরিয়নকে মুক্ত করতে চাই এবং আপনি আমাদের এই কাজে সাহায্য করবেন। ডক্টর আর্থার, যিনি এখন জ্যাসপারের বশবর্তী, শুধু তার নির্দেশনা অনুসরণ করতে শুরু করলেন। হ্যাঁ, আমি তোমাদের সহায়তা করব,
তিনি স্থিরতার সঙ্গে বললেন, যেন এটি তার নিজস্ব ইচ্ছা। এখন আমাকে আপনার পরবর্তী মিটিংয়ের সময় ও স্থানের বিষয়ে বলুন, জ্যাসপার জিজ্ঞেস করল। তার চোখের আলো এখনও ডক্টর আর্থারের মস্তিষ্কে প্রবাহিত হচ্ছিল। ডক্টর আর্থার কিছুক্ষণ ভাবল, তারপর বলল, পরবর্তী মিটিং আগামী সপ্তাহে সেন্ট্রাল লন্ডনের একটা গবেষণা প্রতিষ্ঠানে। আমি সেখানে মিস্টার ওয়াংলির সাথে দেখা করব। প্রতিদিনের আপডেট আমাকে জানাবেন। জ্যাসপার বলল, এবার আপনি কি আপনার পার্টনার হিসেবে আমাদের নিতে প্রস্তুত? ডক্টর আর্থার মাথা নেড়ে সম্মতি জানালেন। তার মনে কোনো সংশয় ছিল না। তিনি জ্যাসপারের নির্দেশনা গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত ছিলেন। জ্যাসপার, আলবিরা এবং থারিনিয়াস একে অপরের দিকে তাকিয়ে বুঝলেন যে তারা প্রথম ধাপে সফল হয়েছে। এবার তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে হবে। ডক্টর আর্থারকে হিপনোটাইজ করা হয়েছিল তাদের প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এখন এই তথ্য তাদের কাজে লাগবে। জ্যাসপার ডক্টর আর্থারের কাছে একটা কার্ড দিয়ে বললেন, এটা আমার ইমেল। যোগাযোগের জন্য আপনাকে এটা ব্যবহার করতে হবে। তার কণ্ঠস্বরে ছিল দৃঢ়তা, যেন এই যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতের গতিপথ নির্ধারিত হবে। ডক্টর আর্থার, যিনি এখনও হিপনোটাইজ অবস্থায় ছিলেন, নিঃশব্দে কার্ডটা গ্রহণ করলেন। তার চোখে কোনো ভাবনা ছিল না, শুধু একান্তভাবে জ্যাসপারের নির্দেশনা অনুসরণ করছিলেন। কিছুক্ষণ পর জ্যাসপার, আলবিরা ও থারিনিয়াসের দিকে তাকিয়ে বললেন, তোমরা গ্লাস হাউসে ফিরে যাও। আমার একটা বিশেষ কাজ আছে যা আমাকে একাই শেষ করতে হবে। ঠিক আছে প্রিন্স, আলবিরা উত্তর দিল। তার কণ্ঠে উদ্বেগের ছোঁয়া ছিল। আপনি সাবধানে থাকবেন। জ্যাসপার মাথা নেড়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি সঠিক সময়ে ফিরে আসব। থারিনিয়াস আলবিরার দিকে তাকিয়ে বললেন, আমরা এখনই চলে যাই। প্রিন্সের নির্দেশনায় আমাদের কাজ শেষ করতে হবে। থারিনিয়াস আর আলবিরা একত্রে গাড়ির দিকে পা বাড়ালো। যখন জ্যাসপার স্থির দাঁড়িয়ে রইল, তার মনোযোগ ছিল ভবিষ্যতের প্রতি, যা এখন সম্পূর্ণরূপে তার হাতে। তাদের পরিকল্পনা বাস্তবায়নে নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু সে জানত যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে সবকিছুই সম্ভব। আলবিরা ও থারিনিয়াস গাড়িতে উঠে যাওয়ার পর জ্যাসপার এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল। সে একদৃষ্টিতে সামনে তাকালো, তার মনে দৃঢ় সংকল্প নিয়ে, এবং আস্তে আস্তে সেই পথ ধরে এগিয়ে গেল যা তাকে নতুন পরীক্ষার দিকে নিয়ে যাবে। মিস্টার চেনসিং এখনও একটা নিঃসঙ্গ কক্ষে বন্দী। কক্ষটি অন্ধকারাচ্ছন্ন এবং শীতল, যেন অভ্যন্তরে থাকা কোনো আশার আলো প্রবেশ করতে না পারে। প্রতিদিন কয়েকজন গার্ড তার কাছে খাবার রেখে যায়, কিন্তু তাদের মুখাবয়বের জন্য কোনো সহানুভূতি বা কথা থাকে না। তারা একদৃষ্টে খাবার রেখে চলে যায়। অথচ ওয়াংলি তার সাথে দেখা করতে আসেনি। দিন গড়িয়ে যাওয়ার পরও তার কোনো পদচারণা নেই। চেনসিংয়ের মনে এক ধরনের উদ্বেগ এবং অধৈর্যতা দেখা দিতে শুরু করেছে। তিনি জানতেন তার বন্দিত্বের কারণ কেবল একটি ড্রাগনের শক্তি এবং তার সঙ্গে সম্পর্কিত গবেষণা। অথচ এই মিসিং পিসটি তার জীবনে একটা অন্ধকারময় চিত্রের মতো রয়ে গেছে। দুদিন আগে যখন গার্ডরা খাবার নিয়ে আসে, চেনসিং তাদের জিজ্ঞাসা করেছিলেন, ওয়াংলি কোথায়, কেন তিনি আমার সঙ্গে কথা বলতে আসছেন না। কিন্তু গার্ডরা উত্তর দিতে অস্বীকার করে, শুধুমাত্র চোখে চোখ রেখে চলে যায়, যেন তারা তাদের কর্তৃত্বকে নির্দেশ করতে চায়। চেনসিংয়ের মনের মধ্যে একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। সে জানে যদি তাকে মুক্তি পেতে হয় তাহলে তাকে নিজেই কিছু করতে হবে। তার শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি তার তথ্যের ব্যাপারে নিশ্চিত। যে কোনো মূল্যে তিনি পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারবেন। গার্ডদের রুটিনের প্রতি নজর রেখেই তিনি একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন। গভীর রাতের নিঃশব্দতা হঠাৎ করে ভেঙে পড়ে যখন আকাশে প্রতিধ্বনিত হয় একটা ভয়ঙ্কর গর্জন। আলবিরার থারিনিয়াস অনেক আগেই হাউসে ফিরে এসে গভীর ঘুমে নিমজ্জিত হয়েছে, কিন্তু ফিওনার চোখে ঘুমের পাতলা আবরণও নেই। বিছানায় শুয়ে শুয়ে সে গ্লাসের দেয়াল ভেদ করে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে।
তার মন কেবল অজানা চিন্তায় ভরে আছে। হঠাৎই নতুন করে একটা ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়। ফিওনার হৃদয় মুহূর্তের জন্য থমকে যায়, তবে সে চমকায় না। সে জানে রাতে যখন ড্রাগনরা আসে বা যায় তখন এমনটা হয় স্বাভাবিক। তাদের বিশাল দেহের ভার এই পাহাড়ের স্থলকে নাড়িয়ে দেয়। ফিওনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গ্রান্ডপা ঠিক আছে তো, নাকি বিপদের সম্মুখীন হয়েছে? এই দুশ্চিন্তাগুলো তার মনকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু তার গ্রান্ডপা কোনোভাবেই তার খোঁজ করছে না। তাহলে কি জ্যাসপার তাকে এমন জায়গায় এনে রেখেছে যেখানের খোঁজ পৃথিবীর কেউই পাবে না? জ্যাসপার মাটিতে শক্ত গঠনে পা রাখতেই এক ঝটকায় তার বিশাল ড্রাগন রূপ পাল্টে মানব রূপে ফিরে আসে। তবে সেই মুহূর্তে তার শরীরের অবস্থা ভালো ছিল না। পাহাড়ের চূড়ায় শুয়ে সে ধীরে ধীরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটা সংকল্প যেন শরীরের দুর্বলতার কাছে নতি স্বীকার করছে। হিপনোটাইজ করার সময় তার শক্তির সীমা অতিক্রম হয়ে গেছে। শ্বাস নেওয়া তার জন্য একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। সে অনুভব করে তার ফর্সা গায়ের রং ধীরে ধীরে সবুজে রূপান্তরিত হচ্ছে, যেন তার ড্রাগন অভ্যন্তরের অসীম শক্তির প্রভাব প্রকাশ পাচ্ছে। গলায়, হাতের পায়ে অস্থিরভাবে ড্রাগনের আঁশের মতো কাঁপুনি অনুভব করে। তার ঘাড়ের ট্যাটুটি একটা সংকেত পাঠাচ্ছে তাকে, সতর্ক করছে। সে জানে তার শরীর দুর্বল হয়ে পড়েছে এবং সময়ের সাথে সাথে তা আরও খারাপ হতে পারে। তবে সাহসের অভাব নেই। জ্যাসপার নিজেকে বলল, আমি ড্রাগন প্রিন্স, আমি দুর্বল হতে পারি না, কোনো রকম বাধা আমাকে থামাতে পারবে না। এক হাতে পাহাড়ের জমিন ধরে সে নিজেকে টেনে তুলতে শুরু করে। তার মনোযোগ কেন্দ্রীভূত করে আপাতত নিজের কক্ষের দিকে যাওয়ার চেষ্টা করে। ড্রাগনদের মধ্যে তার শক্তির অতিক্রম ঘটিয়েও সে এখনও তার মিশন সম্পন্ন করার জন্য প্রস্তুত। আকাশের অন্ধকারের দিকে তাকিয়ে জ্যাসপার নিজের ভেতরের রাগ আর সংকল্পের আগুন জাগিয়ে তোলে। আমি যে কোনো মূল্যে আমার ভাইকে রক্ষা করব। ড্রাকোনিসকে দেওয়া কথা আমি রাখব। পৃথিবীর কোনো দুর্বলতা আমাকে থামাতে পারবে না। জ্যাসপার তার দুর্বল শক্তিহীন দেহটাকে কোনোরকম টেনে হিঁচড়ে গ্লাস হাউসের ভেতরে প্রবেশ করালো। প্রতিটা পদক্ষেপ যেন তাকে আরও ক্লান্ত করে তুলছিল। মনে হচ্ছিল শারীরিক শক্তির অবসান ঘটছে। শরীরের রং প্রায় সবুজ হয়ে এসেছে, যেন প্রাকৃতিক কোনো প্রক্রিয়ায় রূপান্তরিত হচ্ছে। জ্যাসপারের রক্তিম বেগুনি ঠোঁটজোড়া সবুজ রঙের মিশ্রণে এক প্রকার ফ্যাকাশে বাদামি রং ধারণ করেছে, যেন এক রহস্যময় লুকের আভা প্রকাশ করছে। তার মুখের এই পরিবর্তন একটা ভয়াবহ অভিজ্ঞতার ইঙ্গিত দেয়, যেন তার শরীরের শক্তি ও রং উভয়ই হ্রাস পাচ্ছে। মৃদু আলোয় তার ঠোঁটগুলো যেন মলিন ও অস্পষ্ট হয়ে উঠেছে, যা তার দুর্বলতা এবং দুশ্চিন্তাকে আরও স্পষ্ট করে তোলে। গলায়, বুকে এবং হাতে ড্রাগনের আঁশের মতো ফুটে উঠেছে অদ্ভুত চিহ্ন, যা তার ড্রাগন পরিচয়ের প্রতি ইঙ্গিত করে। এই আঁশগুলো যেন তাকে সতর্ক করে দিচ্ছে আর বলছে যে সে এখনও সম্পূর্ণভাবে তার মানব রূপে ফিরে আসেনি। অদ্ভুত অনুভূতি, একদিকে শারীরিক দুর্বলতা, অন্যদিকে তার ড্রাগন শক্তির স্মৃতি, যা তাকে নাড়া দিচ্ছে। গ্লাস হাউসের ভেতরে ঢুকে সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ল। চারপাশে ঝিলমিল আলো তার অভ্যন্তরীণ অবস্থার সাথে এক ধরনের অদ্ভুত সঙ্গীত সৃষ্টি করছিল। আলো যেন তাকে অভ্যর্থনা জানাচ্ছিল, কিন্তু তার দুর্বল শরীরের অস্থিরতা তা প্রতিফলিত করতে পারছিল না। সে জানত এই অবস্থায় তাকে আরও অনেক কিছুর মোকাবেলা করতে হবে, আর তাকে দ্রুত তার শক্তি ফিরে পেতে হবে। আমাকে সুস্থ হতে হবেই, সে মনে মনে বলল, নিজেকে উদ্বুদ্ধ করতে। তার হৃদয়ে অ্যাথিরিয়নের জন্য একটা আবেগ, গভীর ভালোবাসা, যা তাকে আরও একবার শক্তি যোগানোর প্রতিশ্রুতি দিল। জ্যাসপার নিজেকে মানসিকভাবে দৃঢ় করতে চেষ্টা করল। সিঁড়ির কাঠের হাতল ধরে ধীরে ধীরে দোতলায় ওঠার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হলো তাকে। তার শরীর দুর্বল, প্রতিটা ধাপ তাকে যেন আরও বেশি ক্লান্ত করছে। সিঁড়ির প্রতিটা কাঠের শব্দ মনে হচ্ছিল যেন তার দুর্বলতা ও ভেঙে পড়ার চিত্র ফুটিয়ে তুলছে।
উপরে উঠে এসে সে এক পলক চারপাশে তাকালো। মনে হলো নিজের শারীরিক অবস্থার জন্য কিছু জরুরি করা প্রয়োজন। তার বোধগম্য হচ্ছে যে এই মুহূর্তে শরীরে বায়োকেমিক্যালের প্রয়োজন পড়বে। কিন্তু কেন? সে তো মাত্র একবার হিপনোটাইজ করেছে। এই প্রচণ্ড অসুস্থতা তার মনের গভীরে এখনও পরিষ্কার নয়। সে জানে পৃথিবীতে সারভাইভ করাটা এখন সত্যিই কঠিন হয়ে উঠেছে। এছাড়া এই মুহূর্তে ভেনাসে ফিরে যাওয়ার চিন্তা মনে আসতেই তার মনের গভীরে উদ্বেগ দেখা দিল। ড্রাগন রূপে ধরা তো অসম্ভব, কারণ সে জানে সেই রূপের শক্তি ও ক্ষমতা এখন পুরোপুরি বিলীন। দৃষ্টির সামনে ভাসতে থাকা এই সমস্যাগুলোর মধ্যে জ্যাসপার ঠিক করতে পারছিল না কিভাবে সে তার অবস্থার পরিবর্তন ঘটাবে। তার মনের অন্ধকারে একটাই চিন্তা, যেভাবেই হোক তাকে পৃথিবীতে সারভাইভ করতেই হবে। আরেকটু হেঁটে নিজের কক্ষে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। দোতলায় পৌঁছাতেই ফিওনার কক্ষের দিকে তার চোখ চলে যায়। আপাতত সেখানেই প্রবেশ করতে হবে। স্লাইডিং দরজাটা খুলে যায় আর জ্যাসপার ঝুঁকে পড়ে ফিওনার কক্ষে প্রবেশ করতে। তারপর সে বিশাল ক্লান্তিতে কক্ষের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যায়। তখন ফিওনা কাচের দেয়াল থেকে বাইরের দৃশ্য দেখছিল। হঠাৎ স্লাইডিং দরজার মৃদু শব্দে পেছন ফিরে তাকায়। ঠিক তখনই তার দৃষ্টির সামনে পড়ে যায় জ্যাসপার, যে এই মুহূর্তে কক্ষের সামনে অবসন্ন অবস্থায় মাটিতে পড়ে আছে। ফিওনার হৃদয় একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। সে দ্রুততার সাথে জ্যাসপারের অবস্থা দেখার চেষ্টা করে। জ্যাসপারের শরীরের অবস্থা তার মনকে আতঙ্কিত করে তোলে। তার গা সবুজ, ঠোঁটগুলো রক্তিম বেগুনির সাথে মিশে ফ্যাকাশে বাদামি রং ধারণ করেছে। ফিওনার হৃদয়ে এক অজানা আতঙ্ক ভর করে ওঠে। জ্যাসপারের রূপ রীতিমতো ভয়ের উদ্রেক করে। সবুজ রঙের দেহ, বাদামি ঠোঁট, যেন সে এক অশুভ কিছুর ইঙ্গিত বহন করছে। এই চরম অচেনা রূপ তার মনের ভেতরে গভীর এক অস্বস্তি সৃষ্টি করে। সে পা বাড়াতে সাহস পায় না, বরং এক ধরনের থমকে যাওয়া অনুভূতি তার প্রতিটা স্নায়ুকে গ্রাস করে। জ্যাসপার মেঝেতে শুয়ে আছে, অথচ তার মুখাবয়টি পরিচিত হলেও সেই মুখের অঙ্গভঙ্গিতে যেন এক অচেনা জগৎ থেকে আগত কোনো সংকেত। ফিওনা এক পা সামনে এগোতে গিয়ে থমকে যায়। তার নাভির নিচে যেন একটা ভারী পাথর চেপে বসেছে। এটা কি হয়েছে? চিন্তার গভীরে গিয়ে মনে আসে। তার মনে ভয়ঙ্কর চিন্তা উকি দেয়। এরকম ভয়ঙ্কর রূপ কেন? এমনকি ভয়ে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফিওনার চোখে জল আসতে থাকে, কিন্তু সে তা চাপতে চায়। সে বোঝে আজকের রাত্রি বোধহয় তার জন্য সাধারণ রাত না। তার প্রতিটা রক্তকণাতে এক ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে জ্যাসপারের দিকে এগিয়ে যায়, কিন্তু সাহসিকতার প্রত্যেক পদক্ষেপে তার অন্তরাত্মা এক অদ্ভুত দ্বিধায় রুদ্ধ হয়ে পড়ে। জ্যাসপার চোখ তুলে ফিওনার দিকে তাকায়, যেন তার দৃষ্টি কিছু না বলা কথা উড়ানোর চেষ্টা করছে। তার সবুজ চোখে তখন কষ্টের ছায়া ফুটে ওঠে, যা এক অদৃশ্য যন্ত্রণার সাক্ষী। ধীরে ধীরে যেন জীবনের সব শক্তি একত্রিত করে সে অস্থিরভাবে উঠতে চেষ্টা করে। পা দুটো আলতোভাবে মেঝের দিকে চলে আসে, কিন্তু শরীরের দুর্বলতা তাকে বশীভূত করে। অবশেষে সে বিছানার সামনে পৌঁছায়। তার অত্যন্ত ধীরগতিতে শুয়ে পড়া বিছানার নরম ম্যাট্রেস তার জন্য একটা প্রশান্তির আশ্রয়স্থল হয়ে ওঠে। কিন্তু তার মুখাবয়বের ক্ষোভ ও কষ্ট সে লুকাতে পারে না। মুখের বাঁক যখন অস্পষ্ট, তখন তার ঠোঁটের মাঝে অদ্ভুত এক বোধ নিহিত থাকে। এই মেয়ে, সে যেন নিঃসৃত এক গম্ভীর হাহাকার তুলে বলে। শব্দগুলো যেন কষ্টের ভারে নুয়ে পড়ে। প্রতিটা বর্ণ যেন তার শরীরের গভীরে জমে থাকা অব্যক্ত কষ্টের কাহিনী বলে দেয়। ফিওনার হৃদয়ে এক ঝড় শুরু হয়। জ্যাসপারের গাঢ় সবুজ দেহ, যার উপর এখনও ড্রাগনের আশের ছায়া, তাকে আরও ভীতিকর করে তুলেছে। সেই মুহূর্তে ঘরটি যেন নীরবতা ও উদ্বেগের আধারে ডুবে যায়। জ্যাসপারের মুখের ভাষায় এক ধরনের অসহায়ত্ব ধরা পড়ে, যা ফিওনার অন্তরে কিছুটা অস্বস্তি জন্ম দেয়। তার মনের অন্তরে প্রতিধ্বনিত হয়, এই মেয়ে। ফিওনা আতঙ্কে এক পা এগিয়ে আসে।
যেন সেই মুহূর্তে তার অস্থির হৃদয়ে এক শৃঙ্খলা আনতে চাইছে। জ্যাসপারের রূপের ভীতি তাকে কিছুটা থমকে দেয়, কিন্তু তার গলার গভীর শ্বাসগ্রহণের শব্দে কিছুটা সাহস যোগায়। আলবিরাকে ডাকো। জ্যাসপার অগ্নিঝরা কাঁপা কাঁপা কণ্ঠে নির্দেশ দেয়। তার কণ্ঠস্বরের গম্ভীরতা যেন চারপাশের বাতাসকে ভারী করে তোলে। ফিওনা কিছু একটা প্রশ্ন করার ভাবমূর্তি ফুটিয়ে তোলে, তবে এর আগেই জ্যাসপারের সবুজ চোখজোড়া নিমেষেই বন্ধ হয়ে যায়, যেন এক মুহূর্তে সে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এটা ছিল এক বিচ্ছিন্নতা, একটা দুর্ভাগ্যের সংকেত। ফিওনা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে এসে যেন মুহূর্তের কণ্ঠস্বর গিলে খাওয়ার চেষ্টা করল। তার হৃদয়ে আতঙ্কের স্রোত প্রবাহিত হতে লাগল। মনে হচ্ছিল প্রতিটা মুহূর্তে অশুভ কিছু ঘটতে পারে। আলবিরার কক্ষের দিকে এগোতে গিয়ে সে হঠাৎ একটা তীক্ষ্ণবোধ অনুভব করে। মনের গভীরে একটা ক্ষীণ স্বর যেন তাকে বলছিল, এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না, এখান থেকে পালাতে হবে। সে সিদ্ধান্তে স্থির হয়ে লিভিং রুমের দিকে চলে আসে। লিভিং রুমের মূল দরজার দিকে গিয়ে ফিওনা তা খুলতে আপ্রাণ চেষ্টা শুরু করে। দরজার উপরে তার হাতের স্পর্শে জমে থাকা ধুলোর প্রতি তার চোখ পড়ল। সেই ধুলো যেন তার উদ্বেগের চিহ্ন। কতদিন সে এখানে আটকানো ছিল। দরজাটি দুলতে শুরু করে, কিন্তু সে যেন এক অসম্ভব বোঝার নিচে চাপা পড়ে আছে। ফিওনার হৃৎপিণ্ডের গতি বাড়তে লাগলো। মনে হচ্ছে সৃষ্টির প্রতিটি কোণে এক অদ্ভুত সংকট ঘনীভূত হচ্ছে। তার পায়ের তলার মেঝে যেন ভারী হয়ে উঠছে এবং সে নিজেকে এক খাঁচায় আবদ্ধ মনে করল। দ্রুত সে দরজাটির হাতল টেনে ধরল, কিন্তু এটি যেন তাকে বিরোধিতা করছে। ফিওনার মনে হচ্ছিল প্রতিটা ক্ষণ যেন আকাশের কালো ছায়ার মতো। সে জানে জ্যাসপারের সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটেছে, আর এটাই সুযোগ পালানোর। কিন্তু ফিওনা পুনরায় ব্যর্থ হলো। দরজাটি যেন এক নিষ্ঠুর প্রতিবন্ধকতার মতো তার সামনে দাঁড়িয়ে রইল। হতাশার শীতল হাওয়া তার শরীরে বয়ে গেল। মনে হলো সে দরজাটা খুলতে পারা ছিল একেবারেই অসম্ভব। দৃষ্টি তখন দিগন্তে, কিন্তু মন মানসিকতা অন্ধকারের গভীরে ডুবে গেল। এই মুহূর্তে জ্যাসপারের বিষয়ে এক নতুন আতঙ্কে কাতর হয়ে উঠল ফিওনার হৃদয়। যদি ওই ফায়ার মনস্টারটার কিছু হয়ে যায়, সে চিন্তিত হয়ে ভাবে, তাহলে সবাই মিলে আমাকেই দায়ী করবে। তারা মনে করবে আমি নিশ্চয়ই কিছু করেছি। প্রতিটা ভাবনায় যেন একটা নতুন বিষাক্ত সুতো গাঁথা হচ্ছিল, যেটি তার মনের গহীনে পেঁচিয়ে ধরছিল। অসহ্য দুশ্চিন্তার স্রোতে ভেসে চলছিল ফিওনা। সে নিজের ভেতরে এক প্রকার যুদ্ধ অনুভব করছিল। ঘরের চারপাশের আবহাওয়া যেন তার সাথে প্রতারণা করছিল। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল অন্ধকারে লুকিয়ে থাকা প্রতিটা ছায়া তাকে লক্ষ্য করে হাসছে। ফিওনা পুনরায় কাঠের সিঁড়ি বেয়ে আলবিরার কক্ষের সামনে উপস্থিত হলো। তবে এখানেও কোনো দরজা নেই, শুধু একটানা গ্লাসের দেয়াল। বিভ্রান্তির জালে আবদ্ধ হয়ে গ্লাসে টাচ করলো, আর সে ভাবতে লাগলো, এখন আমি কি করব। উত্তেজনা ও উদ্বেগের মধ্যে এক অদ্ভুত সংঘাত শুরু হলো তার মনে। হঠাৎই আলবিরার কক্ষের স্লাইডিং দরজা এক চঞ্চল শব্দে খুলে গেল। ফিওনা বুঝতে পারল তার দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে কিছুটা আশার আলো দেখা দিয়েছে। যখন সে দরজায় হাত দিয়েছে, তখনই কক্ষে আলবিরার কাছে সিগন্যাল পৌঁছে গেছে। এক মুহূর্তের মধ্যেই সে দ্রুত আলবিরার কক্ষে প্রবেশ করে। আলবিরা তার কক্ষের প্রবেশদ্বারের পাশে দাঁড়িয়ে বিরক্তির সাথে বলল, এই মেয়ে, এত রাতে তুমি আমার কক্ষের সামনে কি করছো? তার কণ্ঠে উল্টো দিকে ঢোকা ভাত ছিল। ফিওনা নিঃশ্বাস টেনে নিয়ে বলল, বলছিলাম যে আপনাদের প্রিন্স জ্যাসপার, তার জানি কি হয়েছে। তার চোখের উন্মাদনা ও আতঙ্ক স্পষ্ট ছিল, যেন সে কিছু হারানোর ভয়ে কাতর। কি? প্রিন্সের কি হয়েছে? আর উনি কোথায়? আলবিরার কণ্ঠে উদ্বেগের প্রতিধ্বনি ছিল, কিন্তু সেই উদ্বেগের মধ্যেও এক ধরনের অবিশ্বাস ছিল। উনি আমার কক্ষে। ফিওনা কথাগুলো বলেই স্থির হয়ে রইল।
আলভিরা হঠাৎ করে দরজার দিকে দৌড়ে বেরিয়ে গেল। সে দ্রুত থারিনিয়াসকে সিগন্যাল পাঠালো। থারিনিয়াসের সাড়া পাওয়ার আগেই ফিওনা আলভিরার পেছন পেছন ছুটতে লাগলো। আলভিরার থারিনিয়াস ফিওনার ঘরে প্রবেশ করার মুহূর্তে তারা যে দৃশ্যের সম্মুখীন হলো তা ছিল ভীতিকর। জ্যাসপার বিছানায় উপুর হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে দখল করে রেখেছে। তার মুখাবয়ব নিস্তেজ আর শরীরের রং এখনও সবুজ আর ঠোঁটজোড়া বাদামি মিশ্রণে ধূসর হয়ে আছে, যেন একটা বেদনাদায়ক সংকটে। এটা কি হয়েছে? থারিনিয়াসের কণ্ঠে উদ্বেগের ছাপ স্পষ্ট। সে দ্রুত জ্যাসপারকে সোজা করার জন্য এগিয়ে এলো। আলভিরা কিছু না বললেও তার চোখে উদ্বেগ এবং সহানুভূতির চিহ্ন ছিল। হিপনোটাইজ করার ফলেই এরকম হয়েছে, আলভিরা বলল। তার কণ্ঠে বিচলিত ভাব ছিল। আমাদের দ্রুত কিছু করতে হবে থারিনিয়াস। জ্যাসপারের শরীরের অবস্থা দেখে মনে হচ্ছিল সে একটা কঠিন সংগ্রামের মধ্যে ছিল, যা তার অভ্যন্তরীণ শক্তির সীমা অতিক্রম করেছে। থারিনিয়াস জ্যাসপারের মাথা তুলতে সাহায্য করে, যেন তার গলা সহজেই নিঃশ্বাস নিতে পারে। আমরা এখন কি করব? আলভিরা আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করল। মনে হচ্ছে প্রিন্সের শরীরে বায়োকেমিক্যালের ঘাটতি দেখা যাচ্ছে, থারিনিয়াস উত্তর দিল। তবে আমাদের আগে নিশ্চিত হতে হবে কী কারণে তারই অবস্থা। আলভিরা দ্রুত চারপাশে নজর রাখল, যেন কিছু অদ্ভুত সংকেত খুঁজে বের করতে পারে। তার শরীরের বায়োকেমিক্যাল প্রবেশ করানোর ব্যবস্থা করতে হবে। জ্যাসপারের নিথর শরীরের দিকে তাকিয়ে আলভিরার মনে এক ধরনের দুশ্চিন্তা ভর করল। সে জানে জ্যাসপার তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তাকে সুস্থ করতে না পারলে তাদের ভেনাসের সবাইকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আলভিরা, তুমি অ্যাকোয়ারাকে ডাকো, থারিনিয়াস বলল, তার কণ্ঠে দ্রুততার আর জরুরি অনুভূতি। ও কিছু ভেষজ ঔষধ তৈরি করতে পারবে, আর আমি এখনই ল্যাবে যাব। ড্রাকোনিসের সাথে কথা বলতে হবে, সে আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, আমি এখনই অ্যাকোয়ারাকে ডেকে আনছি, আলভিরা নিশ্চিত কণ্ঠে বলল। তার মুখে উদ্বেগের ছাপ ছিল, কিন্তু সে জানত যে এই মুহূর্তে সময় খুব মূল্যবান। থারিনিয়াস দ্রুত ল্যাবের দিকে রওনা হলো, তার মনে দৃঢ় সংকল্প। সে জানত যে ড্রাকোনিসের সাহায্য ছাড়া তারা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না। আলভিরা শীঘ্রই ফিওনার কাছে ফিরে আসলো। আমি অ্যাকোয়ারাকে ডাকতে যাচ্ছি, তুমি এই মুহূর্তে প্রিন্সের কাছে থাকো, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। অ্যাকোয়ারা আলভিরার ডাক শুনে দ্রুত ফিওনার কক্ষে প্রবেশ করল। তার চোখে উদ্বেগের ছাপ, আর আলভিরার কথাগুলো শুনে বুঝতে পারল যে পরিস্থিতি কতটা জটিল। আলভিরা, প্রিন্সের অবস্থা খুবই গুরুতর, অ্যাকোয়ারা দ্রুত বলে উঠল। আমাদের হাতে সময় নেই, আমাকে এখনই ভেষজ ঔষধ তৈরি করতে হবে। তুমি এখনই যাও, আলভিরা উত্তর দিল। তাড়াতাড়ি উপাদেয় সংগ্রহ করে ওষুধ তৈরির কাজে লেগে পড়ো। প্রিন্সের জন্য এক একটা সময় এখন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যাকোয়ারা বলল মাথা নাড়িয়ে। আমি বাইরে যাচ্ছি, প্রাকৃতিক উপাদানগুলো খুঁজে বের করতে হবে। অ্যাকোয়ারা দৌড়ে বাহিরে চলে গেল। পাহাড়ের পাদদেশে গিয়ে সে চারপাশের সৌন্দর্যকে এক ঝলকে দেখল। গাছের পাতাগুলো সবুজে মোড়ানো এবং ভেজা মাটির গন্ধ তাকে নতুন করে শক্তি দিল। প্রথমে সে জিঙ্কের সন্ধানে বের হলো। কিছুক্ষণের মধ্যেই সে এক প্রাচীন গাছের গোড়ায় একটা সোনালি রঙের পাথর দেখতে পেল। এটি জিঙ্কের উপস্থিতি নির্দেশ করে। এই তো, সে নিজে থেকেই বলল। তারপর গিনসেঙ্কের খোঁজে বের হলো। এই গাছের মূলটি শক্তি বাড়ানোর জন্য বিখ্যাত। দূরে একটা উঁচু টিলার উপর সে দেখতে পেল কিছু গিনসেঙ্কের ফুল ফুটে আছে। সে এগিয়ে গেল, মাথা নিচু করে কুড়ে কুড়ে বের করলো কিছু গাছের মূল। এগুলো ভেষজের জন্য খুবই প্রয়োজন, সে মনে মনে ভাবতে লাগলো। তারপর আরও কিছু সময় কাটিয়ে অ্যাকোয়ারা হলোবার খোঁজে গেল। সে জানে এই ভেষজটি ক্লান্তি দূর করতে সাহায্য করবে। পাহাড়ের প্রান্তে সে একটা ছোট্ট ঝর্ণার পাশে স্যাঁতসেঁতে মাটিতে হলবা ফুলগুলো ফুটে থাকতে দেখল।
এগুলো পাওয়া গেছে, সে উল্লসিত হয়ে বলল এবং দ্রুত কয়েকটা তুলে নিল। অবশেষে মোরিঙ্গা এবং ক্যামোমাইলের জন্য সে আরও গভীরে চলে গেল। কিছুক্ষণ পর সে একটা বন্য গাছের নিচে কিছু সুন্দর মোরিঙ্গার পাতা আবিষ্কার করল। এটা অবশ্যই কাজে লাগবে, সে বলল এক হাতে তুলে ধরে। শেষে দূরে একটা ছোট মাঠে ক্যামোমাইলের ফুল দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটল। এগুলো তো নিঃসন্দেহে ভেষজের জন্য প্রয়োজনীয়, সে বলল এবং সেগুলো তুলে নিল। সব উপাদান সংগ্রহ করে অ্যাকোয়ারা গ্লাস হাউসে ফিরতে শুরু করলো। তার হৃদয়ে একটাই আশা, আমি প্রিন্সের জন্য কিছু একটা করতে তো পারবো। অ্যাকোয়ারা হাউসে ফিরে কিচেনের দিকে তীব্র গতিতে এগিয়ে গেল। তার চোখে একটা দৃঢ় সংকল্প। সে জানে জ্যাসপারের জন্য প্রতিটা সেকেন্ড অমূল্য। সব উপাদান একত্রিত করে সে দ্রুততার সাথে রসটি প্রস্তুত করতে শুরু করলো। মিষ্টি গন্ধ ও তাজা প্রাকৃতিক উপাদানের মিশ্রণে কিচেনটি একটা ঝলমলে আভায় ভরে উঠল। একবার কাচের বোতলে রসটি ঢেলে সে নিশ্চিত হলো যে সব কিছু সঠিকভাবেই হয়েছে। অন্যদিকে থারিনিয়াস ড্রাকোনিসের সঙ্গে ল্যাবে বসে কথা বলছিল। তার কণ্ঠে উদ্বেগ ছিল আর সেই উদ্বেগের চিহ্ন ছিল তার চোখের গভীরে। কিং, প্রিন্স অরিজিন অসুস্থ হয়ে গেছে, থারিনিয়াস বলল। একটা গভীর শ্বাস নিয়ে সব ঘটনা খুলে বলল থারিনিয়াস। পরিস্থিতি খুবই খারাপ জানালো ড্রাকোনিসকে। ড্রাকোনিসের মুখের অভিব্যক্তি মুহূর্তেই পরিবর্তিত হলো। তার চোখে উদ্বেগের ছাপ। কি বলছো? আমার পুত্রের কি হয়েছে? প্রিন্সের শরীরে বিপর্যয় ঘটেছে, তাকে দ্রুত বায়োকেমিক্যাল প্রবেশ করাতে হবে। থারিনিয়াস ব্যাখ্যা করল, তার কণ্ঠে তীব্রতা ছিল। কিন্তু কিং, সে ধীরে ধীরে বলল, ওই কেমিক্যাল পৃথিবীতে নেই, আমাদের দ্রুত কিছু করতে হবে। ড্রাকোনিস এক মুহূর্তের জন্য চিন্তা করল। অ্যাকোয়ারা প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করে ওষুধ তৈরি করছে। থারিনিয়াস পুনরায় বলল, যদি ভেষজ উপাদান ঠিকঠাকভাবে কাজ করে তবে হয়তো প্রিন্সের শরীরের অবস্থা কিছুটা উন্নতি হবে। ড্রাকোনিসের হৃদয়ে এক অসহনীয় কষ্ট অনুভূত হচ্ছিল। নিজের অন্য এক পুত্রকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হলো জ্যাসপারের, কল্পনাও করতে পারছিল না সে। তার মনে হচ্ছিল জ্যাসপারের জীবনের জন্য এই মুহূর্তে প্রতিটা সেকেন্ডই মূল্যবান। এসব কিছুই আমার জন্য হচ্ছে, ড্রাকোনিস বলল, তার গলা কাঁপছে। নিজের একজন পুত্রকে বিপদ থেকে রক্ষা করতে অন্য এক পুত্রকে কত বড় বিপদের মুখে ঠেলে দিলাম। ওর ব্রেইনে ডোপামিন হরমোন নিষ্ক্রিয় না হওয়ার প্রভাবেই এসব হচ্ছে। পৃথিবীতে সারভাইভ করতে এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। থারিনিয়াস তার গুরুজনের উদ্বেগের গভীরতা বুঝতে পারল এবং দ্রুত উত্তর দিল, তাহলে কিং, এখন আমরা কি করব? ড্রাকোনিসের চোখে দৃঢ়তা ফিরে এলো। অ্যাকোয়ারা যদি প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করে কিছু সৃষ্টি করতে পারে তবে আমাদের সেটার ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। যেভাবেই হোক আমার পুত্রকে ঠিক করো থারিনিয়াস, ড্রাকোনিস বলল, তার কণ্ঠে হতাশা। অ্যাকোয়ারা দ্রুত তার প্রস্তুতকৃত ওষুধের বোতলটি হাতে নিয়ে ফিওনার কক্ষে প্রবেশ করে। তার চোখের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট। এটা নাও, অ্যাকোয়ারা বলল, বোতলটা আলবিরার দিকে বাড়িয়ে দিয়ে। এতে আমি জিঙ্ক, গিনসেক, হলবা, মোরিঙ্গা এবং ক্যামোমাইলের মিশ্রণ করেছি। আশা করি এটা প্রিন্সের শরীরের জন্য কার্যকর হবে। তবে এটাও মনে রাখতে হবে, এটা একমাত্র সাময়িক সমাধান। আমাদের বায়োকেমিক্যাল কিন্তু দরকার পড়বেই। আলবিরা মাথা নেড়ে বলল, অ্যাকোয়ারা, তুমি সঠিক বলেছ। তবে তুমি কি নিশ্চিত যে এই রসটি প্রিন্সের জন্য যথেষ্ট হবে? যদি তার শরীরের বিপদ গভীর হয়? এটা পরীক্ষিত। অ্যাকোয়ারা কিছুটা সংকল্পের সুরে উত্তর দিল, যতটুকু সম্ভব করেছি, তবে বাকিটা ওষুধ খাওয়ানোর পরেই বোঝা যাবে। এদিকে থারিনিয়াস কম্পিউটারের সামনে বসে নতুন কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করছিল। তার চোখের সামনে অসংখ্য তথ্য ও গবেষণার নথি ঘুরতে লাগলো। ফিওনা হতাশা ও উদ্বেগের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল ঘটনাগুলো দেখে গেল।
তার চোখে এক অজানা শঙ্কা ছিল, যেন সে জানতো কিছু একটা বড় বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে। আলবিরা দ্রুত জ্যাসপারের মাথাটা একটু উঁচু করে তার ঠোঁটে ভেষজ ঔষধটি ঢেলে দেয়। ঔষধটি গলিয়ে যাওয়ার পর কিছুক্ষণ তারা অপেক্ষা করল, কিন্তু সময় কেটে গেল, আর কিছু পরিবর্তন ঘটল না। জ্যাসপারের শ্বাস প্রশ্বাসের ধারাবাহিকতা ঠিক থাকলেও তার চোখের ছাপগুলো উজ্জ্বল হয়নি, যেন ভেতর থেকে সে একটা অন্ধকারে বন্দী। কিছুই হচ্ছে না, আলবিরা অসন্তুষ্ট হয়ে বলল। থারিনিয়াস এখনো কেন আসছে না? আমাদের দ্রুত কিছু করতে হবে। এখন কি হবে আলবিরা? অ্যাকোয়ারা বলল, তার কণ্ঠে চিন্তা ও উদ্বেগের স্পষ্ট প্রতিফলন। অ্যাকোয়ারা, তুমি প্রিন্সের কাছে থাকো, আমি আসছি ল্যাব থেকে, দেখি যদি কোনো উপায় মেলে। আলবিরা দ্রুত ল্যাবে চলে যাওয়ার পর কক্ষে কেবল অ্যাকোয়ারা ও ফিওনা বাকি রইল। উভয়ের মুখাবয়বে উদ্বেগ স্পষ্ট ছিল। ফিওনা অ্যাকোয়ারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা অ্যাকো, তোমাদের প্রিন্সের কি হয়েছে? কেন এত অসুস্থ? অ্যাকোয়ারা কিছুটা গম্ভীরভাবে উত্তর দিল, আজকে একজনকে হিপনোটাইজ করেছেন, তাই এমনটা হয়েছে। তবে এভাবে এত অসুস্থ হওয়ার কারণটা বোঝা কঠিন। ফিওনা মাথা নেড়ে বলল, কিন্তু অনেক সাইকিয়াট্রিস্ট তো মানুষকে হিপনোটাইজ করে, তাদের তো এমন ভয়ঙ্কর অসুস্থতা হয় না। তাহলে? সঠিক, কিন্তু সাইকিয়াট্রিস্টদের হিপনোটাইজ ক্ষণস্থায়ী, অ্যাকোয়ারা ব্যাখ্যা করল। তাদের ক্ষমতা কেবল কিছু সময়ের জন্যই কার্যকর, কিন্তু আমাদের প্রিন্স যখন কাউকে হিপনোটাইজ করে, সেটা সারা জীবনের জন্য কার্যকর হয়। তাহলে উনি অসুস্থতা জেনেও কেন হিপনোটাইজ করলেন? ফিওনার কণ্ঠে বিস্ময় স্পষ্ট। অ্যাকোয়ারা উত্তর দিল, অ্যাথেরিয়নের জন্য, কিন্তু ড্রাকোনিস তো বলেছিল পৃথিবীর মানুষের উপর 2 বার হিপনোটাইজ করতে পারবে প্রিন্স। প্রথমবার হালকা দুর্বলতা হবে, কিন্তু এভাবে কেন গভীর অসুস্থতা হলো? অ্যাকোয়ারা গভীরভাবে ভাবতে লাগলো। আমার মনে হচ্ছে এটি তার লাভ ফাংশন ডিলিট করার কারণে হয়েছে। ফিওনা অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, এভাবে লাভ ফাংশন ডিলিট করাটা আবার কিভাবে সম্ভব? আমাদের জন্মের সময় ভেনাসে একটা প্রোগ্রামিং সিস্টেম থাকে, অ্যাকোয়ারা ব্যাখ্যা করতে শুরু করলো। তখন আমাদের বাবা মা সেটি নিজেদের মতো করে কনফিগার করতে পারে। কিং ড্রাকোনিস প্রিন্সের প্রোগ্রামিং থেকে লাভ ফাংশন ডিলিট করে দিয়েছে, সুতরাং সে ভালোবাসাকে অনুভব করতে পারে না। তাহলে ওনার ভাইয়ের প্রতি এত ভালোবাসা কিভাবে? ফিওনা হতভম্ব হয়ে প্রশ্ন করল। মনে হচ্ছে ভাইয়ের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। আরে, ওটা সেই ভালোবাসা না, অ্যাকোয়ারা ব্যাখ্যা করল। এটা অন্যরকম আবেগ, বিপরীত লিঙ্গের প্রতি যে ভালোবাসা, নারীর প্রতি প্রেম। এই ধরনের প্রেমের ক্ষেত্রে ব্রেইনের ডোপামিন হরমোন নিষ্ক্রিয় হয়, কিন্তু আমাদের প্রিন্সের ক্ষেত্রে তা হয় না। হয়তো এই কারণেই আজকে হিপনোটাইজের ফলে এরকমটা হয়েছে। ফিওনা হতভম্ব হয়ে এইসব শুনতে লাগলো। তার মনে নানা প্রশ্ন উকি দিচ্ছিল। এই প্রথমবার এমন কিছু শুনলাম, আদৌ কি সব সম্ভব? আচ্ছা ফিওনা, তুমি প্রিন্সের সামনে থাকো, আমি আরেকটু চেষ্টা করি কোনো ভেষজ উপাদান দিয়ে, বলল অ্যাকোয়ারা, তার কণ্ঠে একটা দৃঢ়তা। ফিওনা তার কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অ্যাকোয়ারা চলে যাওয়ার পর হঠাৎ জ্যাসপার একবার কেঁপে উঠল, যেন বিদ্যুতের শক খাওয়ার মতো। ফিওনা ভয় পেয়ে গেল। ফিওনা ভয়ের অতিশয্যে ধীরে ধীরে জ্যাসপারের নিথর দেহের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সে অপ্রত্যাশিতভাবে কার্পেটের ফাঁকফোকরে বেঁধে পায়ে হোঁচট খায়। মুহূর্তের মধ্যে তার ভারসাম্য হারিয়ে যায় এবং সে এক অসাধারণ গতিতে জ্যাসপারের উপর পড়ে যায়। এই অপূর্ণ সামঞ্জস্যের ফলে ফিওনার ঠোঁটগুলো সরাসরি জ্যাসপারের ফ্যাকাশে বাদামি ঠোঁটজোড়ার সাথে মিলে যায়। একটা নিঃশব্দ এবং অবাক কান্নার আবহে ফিওনার চোখ দুটো বিস্ফোরিত হয়ে যায়, যেন সময় এক ঝলকেই থেমে গেছে। তার হৃদয়ের কাঁপুনি মুহূর্তেই উপলব্ধি করে সে। এই সজীব, অদ্ভুত এবং অচিন আবেগের শিখা তাকে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন করছে।
জ্যাসপারের ফ্যাকাশে ঠোঁট যেখানে ফিওনার সঙ্গে প্রথম স্পর্শের স্মৃতি গেঁথে গেছে। আরও স্থির অস্থির আর অনিশ্চিত হয়ে পড়ে ফিওনা। কয়েক সেকেন্ডের মধ্যেই জ্যাসপার ধীরে ধীরে তার চোখ খুলে নেয়, যেন গভীর তন্দ্রা থেকে বেরিয়ে আসছে। তার শরীরের সবুজ রঙের আভা গাঢ় থেকে হালকা হতে শুরু করে। একটা শক্তিশালী আবহে আবার জীবনের স্পন্দন ফিরে আসছে। শরীরের মধ্যে হালকা শক্তি অনুভব করতে থাকে, যেন কোথাও একটা নতুন সূর্যের আলো উজ্জ্বল হচ্ছে। যখন জ্যাসপারের চোখ বন্ধ ছিল তখন জ্যাসপারের মস্তিষ্ক আর শ্রবণ ইন্দ্রিয় সজাগ ছিল। তখনই সে বুঝতে পেরেছিল ফিওনা তার উপর পড়ে গিয়েছিল। এক অদ্ভুত উপলব্ধিতে সে বুঝতে পারে তার শরীরের অবস্থা এখন উন্নতির দিকে। এই সজাগ অনুভূতি তার মস্তিষ্কে পরিষ্কার হয়ে ওঠে। সে বুঝতে পারে যে ফিওনার অপ্রত্যাশিত চুম্বনী সম্ভবত তাকে পুনর্জীবিত করার একটা উৎস হিসেবে কাজ করেছে। জ্যাসপার অনুভব করে ফিওনার ঠোঁটের স্পর্শে তার শরীর যেন একটা নতুনভাবে শক্তি অর্জন করেছে। সে সেই অস্থিরতা থেকে বেরিয়ে এসে আবারও নিজের শক্তি খুঁজতে চায়। ফিওনা এক হাত দূরে দাঁড়িয়েছিল, জ্যাসপারের পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে। তার চোখে স্পষ্ট একটা আতঙ্কের রেখা ছিল, তবে মুহূর্তটি তড়িৎগতির ছিল। কিছু বুঝে ওঠার আগেই জ্যাসপার বিছানা থেকে হালকা মাথা হেলিয়ে ফিওনার একটা হাত ধরে টান দেয়। অপ্রস্তুত ফিওনা হঠাৎ করেই জ্যাসপারের শক্তপোক্ত পুরুষালী বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে। জ্যাসপার ফিওনার মাথা নিজের বুক থেকে তুলে এক হাত ফিওনার কোমরে পেঁচিয়ে ধরে আর এক হাত ফিওনার পেছনের চুলের মাঝে শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে। তার রক্তিম অধর দুটো ফিওনার গোলাপের পাপড়ির ন্যায় কোমল অধরের সাথে চেপে ধরে। এক গভীর চুম্বনে যেন পৃথিবীর দুই সংযোগ ঘটে। ফিওনার অধরে যে সমস্ত রস সেগুলো এক নিমিষেই শুষে নিচ্ছে জ্যাসপার। এই অপ্রত্যাশিত মুহূর্তে সময় থমকে দাঁড়ায়, আর চারপাশের সমস্ত শব্দ মিশে যায়। জ্যাসপার যখন ফিওনাকে উন্মাদের মতো চুম্বন করছিল তখন তার ঠোঁটের সংস্পর্শে এসে ফিওনার জিভে একটা অদ্ভুত তেতো তরল জাতীয় স্বাদ ছড়িয়ে পড়েছিল। এটা যেন কোনো বিষাক্ত গ্যাসের মতো, যা মুহূর্তের জন্য তাকে বিভ্রান্ত করে দিয়েছিল। সে মনে মনে ভাবল এটা হয়তো ড্রাগনদের এক ধরনের বিশেষ রস। যতক্ষণ জ্যাসপার তার ঠোঁট আঁকড়ে ধরে রেখেছে ততক্ষণ ফিওনা অস্বস্তিতে ভুগছিল। ঠোঁটের ওই অস্বাভাবিক তেতো স্বাদ যেন তার মনে এক ধরনের ভীতির সৃষ্টি করছিল। জ্যাসপারের শরীর যখন শক্তি ফিরে পাচ্ছিল তখন তার প্রভাব ফিওনার অনুভূতিতে স্পষ্ট হচ্ছিল। এই চুম্বনের মাধ্যমে সে যেন তাকে একটা ভিন্ন জগতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রেখে চলে গিয়েছিল, যেখানে নৈসর্গিক এবং ভয়াবহ উভয় অনুভূতি একত্রিত হয়েছে। তেতো স্বাদ এখন তার ঠোঁটের প্রতিটা নাড়াচাড়ায় যেন বিদ্যুতের স্রোত প্রবাহিত করছে। জ্যাসপার এক নাগাড়ে ফিওনার ঠোঁট আঁকড়ে ধরে চুম্বন করে চলেছে, যেন সময় থমকে গেছে আর পৃথিবীর সবকিছু একমাত্র এই মুহূর্তের কাছে সমর্পিত। তার শরীরের সবুজ বর্ণ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তুষারের শুভ্রতার মতো উজ্জ্বল হয়ে উঠছে, যেন পুনর্জন্মের এক নতুন সূচনা। ফ্যাকাশে বাদামি ঠোঁটজোড়া পুনরায় রক্তিম বেগুনি রঙে ফিরছে, শক্তি ও প্রাণশক্তি পুনরুদ্ধার করছে, আর তার মধ্যে অব্যক্ত এক শিহরণের অগ্নিশিখা জ্বলছে। ফিওনার শরীরের দুর্বলতা এখনো কাটেনি, কিন্তু জ্যাসপারের শক্তি তার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছে। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও জ্যাসপারের শক্তির কাছে পরাজিত হয়। জ্যাসপার আরও শক্ত করে ফিওনার কোমর জড়িয়ে ধরেছে আর অন্য হাত ফিওনার চুলের মাঝে। প্রতিটা চুম্বন যেন তার আত্মাকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু সেই সঙ্গে ফিওনার ঠোঁট ব্যথা অনুভব করতে শুরু করে। তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে, যা শুধুমাত্র শারীরিক ব্যথারই নয়, বরং অনুভূতির এক জটিল প্রতিফলন। এই অপ্রত্যাশিত চুম্বনের প্রতিক্রিয়া তার হৃদয়ের গভীরতম স্রোত সৃষ্টি করছে, একদিকে তেতো অন্যদিকে ভয়ের অনুভূতি।
এখন ফিওনা নিজেকে চুম্বনের সে অদ্ভুত বাস্তবতায় বন্দি মনে করছে, যেখানে অস্থিরতা আর যন্ত্রণার সংমিশ্রণে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করছে। পুরোপুরি শক্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই জ্যাসপার ফিওনার ঠোঁটজোড়া ছেড়ে দেয়। যেন এক অসীম আবেগের বাঁধন থেকে মুক্তি পেয়ে সে নতুন দিগন্তে পদার্পণ করে। ফিওনার অশ্রুসিক্ত চোখ সেই চুম্বনের উষ্ণতায় গরম হয়ে ওঠা ঠোঁট মুহূর্তের জন্যই আটকে যায়। জ্যাসপার তখন তার সেই চিরচেনা অগ্নিমূর্তি ধারণ করে, যেন সে এক দৃষ্টির বিভ্রম থেকে বেরিয়ে এসে নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছে। ফিওনা হঠাৎ করে নিঃশ্বাস নিতে শুরু করে। তার বুকের গভীরতা থেকে নিঃশ্বাসগুলো যেন ছিঁড়ে বের হয়ে আসছে। সে আশ্চর্য হয়ে বুঝতে পারে যে কিভাবে মুহূর্তের মধ্যে তার সারা দেহ এক অদ্ভুত অনুভূতির তরঙ্গকে ধারণ করেছে। কিন্তু ঠিক এই সময়ে জ্যাসপার তাকে এক ঝটকায় বিছানার পাশে ফেলে দেয়। একটা স্নিগ্ধ স্পর্শ, কিন্তু সেই স্পর্শ যেন কোনো অন্ধকারে ঢেকে থাকা ভীতির সংকেত। জ্যাসপার তখন বিছানা থেকে উঠে হনহন করে কক্ষ থেকে বেরিয়ে যায়। এক মুহূর্তের জন্য পেছন ফিরে তাকায় না। তার শরীরের শক্তি ও উগ্রতা দিয়ে পুরো ঘরটা যেন কাঁপছে। একদিকে যেন অপ্রতিরোধ্য, অন্যদিকে একা। তার হৃদয়ে জ্বলন্ত প্রশ্নের আগুন। এই নৈকট্য বিচ্ছিন্নতার মধ্যে ফিওনার হৃদয়ে ঢুকে পড়ে এক অজানা আতঙ্ক। ফিওনা এখনো হতবম্ব। মনে হতে থাকে যেন এক নৈসর্গিক জাদুর ভেতর দিয়ে সে প্রবাহিত হচ্ছে। সেই মুহূর্তে তার সমস্ত চিন্তা যেন অবশ হয়ে গেছে। ওই অদ্ভুত প্রাণী, সেই ভয়ঙ্কর ড্রাগন, যে কিনা প্রথম দেখাতেই ফিওনার হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। সে কিভাবে এইভাবে তার ঠোঁটের স্পর্শে তাকে জড়িয়েছে, অদ্ভুতভাবে তাকে চুম্বন করেছে। ফিওনার মন ভেঙে পড়ে অশান্তিতে। ইস, তার হাত অবশ হয়ে গেছে। মনে হয় যেন ড্রাগনের কঠিন ও উষ্ণ ঠোঁটের স্পর্শ তাকে পাথর করে দিয়েছে। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, এই মনস্টারটা তাকে এভাবে কি করে চুম্বন করতে পারে। ফিওনা দ্রুত উঠে গিয়ে কক্ষের ছোট্ট বাথরুমের দিকে চলে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে হ্যান্ড শাওয়ারটি খুলে ঠান্ডা পানির প্রবাহ ছড়িয়ে দেয়। তার ঠোঁটের উপর পানি পড়তে শুরু করে, যেন সে সেই অপ্রত্যাশিত চুম্বনের স্বাদ মুছে ফেলতে চায়। প্রতিটা গড়িয়ে পড়া পানির ফোঁটা যেন তার অস্থির হৃদয়কে কিছুটা শান্ত করে। সে টিস্যু নিয়ে ঠোঁটগুলোকে ডলতে শুরু করে, যেন চুম্বনের নোংরা স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে চায়। ছি, সে মনে মনে অভিযোগ জানায়। এ যেন কেমন অদ্ভুত এবং অবাঞ্ছিত অনুভূতি। সে আশা করেছিল যে ওই ভয়ঙ্কর ড্রাগনের থেকে সে কখনোই এরকম কিছু অনুভব করবে না। কিন্তু এখন সেই অবিশ্বাস্য ঘটনার স্বাদ যেন তার ঠোঁটে লেগে রয়েছে। আর সে চাইছে যত দ্রুত সম্ভব তা মুছে ফেলতে। কি জঘন্য স্বাদ! ফিওনা মনে মনে ভাবে। তার শ্বাসের সঙ্গে বেরিয়ে আসে অস্থিরতার ছাপ। ঠোঁটগুলোতে পানি পড়তে থাকলে তার মনে নতুন করে শিহরণ বয়ে যায়। পানি আর টিস্যুর সঙ্গে সাথে সেই অদ্ভুত চুম্বনের চিহ্ন ধীরে ধীরে মুছে যাচ্ছে। তবুও এক অদ্ভুত অনুভূতি তার মনে অস্থিরতা সৃষ্টি করে। জ্যাসপার যখন ল্যাবে প্রবেশ করল, তখন তার উপস্থিতিতে ল্যাবটি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আলবিরা আর থারিনিয়াস, যাদের মুখাবয় চিন্তিত আর উদ্বিগ্ন ছিল, দ্রুতই উঠে দাঁড়ালো দুজন একই সাথে। কম্পিউটারের পর্দা থেকে চোখ সরিয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে তারা যেন নতুন আশা খুঁজে পেয়েছিল। প্রিন্স অরিজিন, আপনি সুস্থ হয়ে গেছেন? আলবিরা বিস্মিত হয়ে বলল। তার গলার উষ্ণতায় যেন বিরাট এক আনন্দের ছোঁয়া ছিল। আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। থারিনিয়াসও সাথে সাথে উত্তর দিল, আপনার হিপনোটাইজের পর আমরা ভেবেছিলাম আপনার শক্তি আপনি চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন, সব কিছুই শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে অ্যাকোয়ারার ওষুধের কার্যকারিতা আসলে আপনাকে রক্ষা করতে পেরেছে। জ্যাসপার এখনও এক প্রকার কৌতূহল ও আবেগে ভরা। দ্রুত তাদের বোঝাতে চাইল যে এখন এসব বলার সময় নেই। আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা এখনই করতে হবে। প্রিন্স, আপনি বিশ্রাম করতেন।
এখন এই মুহূর্তে ল্যাবে প্রবেশ করাটা বোধহয় ঠিক হয়নি। থারিনিয়াস বলল, আমি কিং ড্রাকোনিসকে জানিয়ে দিচ্ছি আপনি যে অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন। জ্যাসপার তাদেরকে কঠোর কণ্ঠে জবাব দিল, থারিনিয়াস, আলবিরা, আমি জানি তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তিত এবং উদ্বিগ্ন ছিলে। এখন তো আমি ঠিক হয়ে গেছি, তাই না? একটুও ক্লান্ত বোধ করছি না। এই মুহূর্তে আমার ভেতরে কোনো অস্বস্তিও নেই। তোমরা এখন হাউসে ফিরে যাও, আমার ল্যাবে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। তারা দুজনেই এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল, কিন্তু অবশেষে প্রিন্সের কঠোর সিদ্ধান্তের সম্মান জানিয়ে ল্যাবের দরজা দিয়ে বেরিয়ে গেল। ল্যাবের শান্ত পরিবেশে এক অদৃশ্য চাপ অনুভব হচ্ছিল, আর জ্যাসপার জানত যে এখন তাকে একা কিছু বিষয় রিসার্চ করতে হবে, এবং দ্রুত। জ্যাসপার কম্পিউটারের সামনে বসে এক মনোযোগী দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকালো। তার মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর সে জানত যে এই রহস্যের সমাধান খুঁজে বের করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের চুম্বনে কী কী কেমিক্যাল থাকে টাইপ করে সে সার্চ বক্সে চাপ দিল। কিছু সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে বিভিন্ন তথ্য হাজির হলো। জ্যাসপারের মনে উকি দিচ্ছিল এক অজানা আশঙ্কা। পড়তে শুরু করলো। চুম্বনে প্রধানত থালা, প্রোটিন, গ্লুকোজ, ভিটামিন আর কিছু বিশেষ যৌগ থাকে, কিন্তু তার গবেষণার ফলাফল অনুযায়ী এই কেমিক্যালগুলো মানুষের মধ্যে প্রায়ই পাওয়া যায়, কিন্তু এর কোনোটাই তেমন জাদুকরী ক্ষমতার অধিকারী নয়। কিন্তু আমি তো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, সে মনে মনে পুনরাবৃত্তি করল। ফিওনার ঠোঁটের চুমুনি কি আমাকে সুস্থ করেছে? এখন জ্যাসপার বুঝতে পারল যে ফিওনার মধ্যে অন্য কিছু রয়েছে। সাধারণ মানুষের চুম্বনে যেসব যৌগ দেখা গেল, এর একটাও বায়োকেমিক্যাল তৈরি করতে পারবে না ড্রাগনের শরীরের। তাহলে ফিওনার চুম্বন কি অন্য কোনো বিশেষ যৌগের ছিল? অবশেষে সে একটি সম্ভাবনার কথা ভাবল। এটা হয়তো ফিওনার অজানা উৎস থেকে আসা কিছু বিশেষ জৈব রাসায়নিক হতে পারে। আবিষ্কৃত তথ্যের সঙ্গে জড়িত থাকা তার আসল উদ্বেগ মাথাচাড়া দিয়ে উঠল। ফিওনা যে কিনা এক সাধারণ মানবী, সে কি করে তার মধ্যে এমন কিছু ধারণ করে রেখেছে? সে আরও গভীরভাবে চিন্তা করল। আমি নিশ্চিত ফিওনার চুম্বন শুধুমাত্র মানবিক স্পর্শের জন্য নয়, বরং সম্ভবত একটা শক্তিশালী প্রাচীন উৎসের মাধ্যমে এসেছে, যা হয়তো ভেনাসের কোনো দীর্ঘকালীন প্রভাবের ফল। তবে ও তো পৃথিবীর হিউম্যান। এখন তার লক্ষ্য স্পষ্ট হয়ে উঠল, যে করেই হোক এই রহস্যের উন্মোচন করতেই হবে, আর তাকে জানতে হবে যে ফিওনার মধ্যে এমন কি আছে। জ্যাসপার একনাগাড়ে সিদ্ধান্ত নিল, যাই হোক অন্তত একটা কিছু তো পাওয়া গেল, পৃথিবীতে সারভাইভ করার মতো। এটাই আমার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে বলল, এলিসন ফিওনা, এই জীবনে তোমার আর মুক্তি নেই। এই জ্যাসপার অরিজিনের শিকড়ে এখন তুমি চিরকাল বন্দী। আমি ভেনাসের ড্রাগন প্রিন্স। আমার রক্তে বহমান অনন্ত শক্তি, আর সেই শক্তির অধীনে এখন তুমি আমার কাছেই আবদ্ধ। যতদিন না আমি স্বেচ্ছায় পৃথিবী থেকে ত্যাগ করে ভেনাসে ফিরে যাচ্ছি, ততদিন তুমি আমার করাল ছায়াতেই থাকবে। তবে এর জন্য যে আমি দায়ী নই, তুমি নিজেই ফিওনা। ভুলবশত সেই অভিশপ্ত ফাঁদে পা দিয়েছ, যা এক অনিবার্য পরিণতির দিকে নিয়ে যাবে তোমাকে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। মায়ার মোহ থেকে মুক্তি নেই সেখানে, বরং রয়েছে এক ক্ষমতাহীন কঠোরতা। কম্পিউটারের দিকে দৃষ্টি নিবদ্ধ করে সে যেন প্রতিজ্ঞাবদ্ধ হলো, যে অন্ধকারের শেকল তার অন্তরে বন্ধন তৈরি করেছে, তা এতই দৃঢ় যে তার ভেঙে ফেলা সম্ভব নয়। হঠাৎই জ্যাসপার গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে পড়ল, যখন তার মাথায় এক অজানা ব্যাখ্যা বিদ্ধ হলো। মনে হচ্ছিল যেন তার মস্তিষ্কের ভেতর কিছু নিষ্ক্রিয় হতে শুরু করেছে, একটা অদৃশ্য শক্তি যা তার চিন্তা এবং অনুভূতিগুলোকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে। প্রতিটা সেকেন্ড অসহ্য যন্ত্রণা বাড়ছিল, তার মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ ব্রেইনে কি হচ্ছে ভাবতে ভাবতে সে অনুভব করল
যেন তার মন মগজের এক কোণায় অজানা তথ্যগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সেই চুম্বনের স্পর্শে কি ছিল যা তার শারীরিক অবস্থাকে এতটুকু বদলে দিয়েছে? জ্যাসপার মাথাটা ঝাঁকিয়ে বিষণ্ণভাবে স্বীকার করল, এত বছর ধরে আমি নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে প্রথমবার এমন কিছু হচ্ছে যা এর আগে কখনো ঘটেনি আমার সাথে। কি এমন রহস্যপূর্ণ শক্তি মস্তিষ্কে হানা দিল? তার মনে উকি দিল এক ভীতিকর চিন্তা। এটা কি করে সম্ভব? মনে হচ্ছে কোনো হরমোন মস্তিষ্কে নিষ্ক্রিয় হচ্ছে ধীরে ধীরে। জ্যাসপার কষ্টে চোখ বন্ধ করে নিল। তার মাথায় গর্জন শুরু হলো। মনে হচ্ছিল যেন সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে। না, এভাবে আমি আর যন্ত্রণা নিতে পারবো না। আমাকে অবশ্যই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। কিন্তু মাথার ভেতর ক্রমশই যেন ব্যথা বাড়ছিল। তার মস্তিষ্কের ভেতর অদৃশ্য রশ্মি আলোর তীব্রতা বাড়াচ্ছিল। মনে হচ্ছিল একটা অশুভ শক্তি তার উপর ভর করে বসেছে। হঠাৎ করে জ্যাসপারের মনে একটা ইঙ্গিত এলো। একটা অতীতের কণ্ঠস্বর যেন তাকে স্মরণ করাচ্ছে, কখনো হৃদয়ের অনুভূতিকে অগ্রাহ্য করো না। জ্যাসপার বুঝতে পারল এই যন্ত্রণার মধ্যে লুকিয়ে আছে একটা সত্য, একটা উত্তর যা তার অপেক্ষায়। তবে সেই সত্য উদ্ঘাটন করতে হলে তাকে ফিওনার সংস্পর্শেই থাকতে হবে। আলবিরা, থারিনিয়াস আর অ্যাকুয়ারা বসে নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাদের চিন্তায় নানা দুশ্চিন্তার আশাবাদ কাঁপছিল। হয়তো ভেষজ ওষুধের প্রভাব কাজ করেছে একটু সময় নিয়ে, আলবিরা বলল। তার কণ্ঠে একটা সাবধানী আশাবাদ ছিল। যদিও এটা সময় সাপেক্ষ, কিন্তু প্রিন্সের শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গিয়েছে। থারিনিয়াস মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, তবে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় পরিবর্তনগুলো মুহূর্তের মধ্যেই ঘটে। একটা মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে। তার কথা শোনার সাথে সাথে অ্যাকুয়ারা কিছুটা চিন্তিত হয়ে বলল, আমি তো ভাবতেই পারিনি এই প্রাকৃতিক ভেষজ ঔষধ এভাবে কাজে লাগবে। কিন্তু আমরা তো জানি ড্রাগনদের শরীরে যে কোনো ঔষধ দ্রুত কাজ করে একদম সাথে সাথে, আর না কাজ করলে একেবারেই করে না। তাহলে? এদিকে ফিওনা ছিল অজ্ঞাত এক দুর্দান্ত সত্যের সামনে, যা তার কাছে একটা রহস্য হয়ে দাঁড়িয়েছিল। সে উপলব্ধি করতে পারছিল না যে জ্যাসপারের সুস্থতার পেছনে কেবল তার চুম্বনই ছিল প্রধান কারণ। তার মনে মিশ্র অনুভূতি কাজ করছিল, ভয়, বিভ্রান্তি, এক অদ্ভুত আকর্ষণ। জ্যাসপারের ড্রাগন শক্তি ফিরে পাওয়ার ঘটনাটি ছিল একটা অনন্য আর রহস্যময় অভিজ্ঞতা, যার মূল কেন্দ্রে ছিল তার নিজস্ব উপস্থিতি। কিন্তু ফিওনা, এই বিষয়ে ফিওনা অবগত না। তার কোনো কিছুই বোধগম্য হয়নি। সে জানেও না তার কারণেই জ্যাসপার সুস্থ হয়ে উঠেছে। জ্যাসপার তার বাবাকে ভিডিও কল করল। ড্রাকোনিস স্ক্রিনে জ্যাসপারকে দেখেই আনন্দে বিস্ময়ে ভরে উঠল। ও মাই সান, তুমি সুস্থ হয়েছ? তার কণ্ঠে ছিল পরম ভালোবাসা আর গর্ব। এখন কেমন লাগছে তোমার? কোনো দুর্বলতা বা ক্লান্তি নেই তো? জ্যাসপার এক ঠান্ডা হাসি ছুড়ে দিল। মুখে সেই চিরচেনা আত্মবিশ্বাসের রেখা ফুটে উঠল। রিল্যাক্স ড্রাকোনিস, আমি পুরোপুরি ঠিক আছি। আগের চেয়েও শক্তিশালী অনুভব করছি, যেন নিজের শক্তির উৎস নিজেই পুনরায় আবিষ্কার করেছি। ড্রাকোনিসের মুখ উজ্জ্বল হয়ে উঠল। অবশেষে তাহলে অ্যাকোয়ারার ভেষজ ঔষধি কাজ করল। সে গর্বিত সুরে বলল, যেন এই আরোগ্যের রহস্যের সমাধান সে নিজেই জানে। কিন্তু জ্যাসপারের চোখে এক দুর্বোধ্য রহস্যের ছায়া। সে জানে যা ঘটেছে তার পেছনে তো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, এক অনিবার্য সত্য যা তাকে প্রাচীন নিয়ম ভাঙতে বাধ্য করেছে। কিন্তু এই সত্যের গোপনীয়তা এখনও অব্যক্ত। ড্রাকোনিস যেন বুঝতেও না পারে, তাই সে মুখে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ না করে শান্তভাবে মাথা নাড়ল। ফিওনার স্পর্শ, সেই রহস্যময় চুম্বনের স্মৃতি তার ভেতর রয়ে গেল এক অন্ধকারে ঘেরা গোপন গভীরতায়। কোনো হিউম্যানের বিষয়ে, বিশেষত কোনো মানবীর বিষয়ে বাবাকে বলা যাবে না। জ্যাসপার জানে এই সীমানা পেরোতে গিয়ে সে নিজেই অজান্তে এক অভূতপূর্ব পরিণতির পথে পা বাড়িয়েছে।
জ্যাসপার ধীরে ধীরে তার অ্যাথিরিয়নের বিষয়ে পরিকল্পনার প্রতিটা খুঁটিনাটি জানাতে লাগলো ড্রাকোনিসকে। প্রতিটা কথায় দৃঢ়তা আর সংকল্পের মিশ্রণে সে যেন নিজেকে প্রতিটা চ্যালেঞ্জের উপর প্রস্তুত করে নিচ্ছিল। তার কথার মাঝে আত্মবিশ্বাসের এক অমোঘ ঝলক। ড্রাকোনিসও বুঝতে পেরে বলল, আমি জানি মাইসান, তোমার ক্ষমতা বিচক্ষণতার পরিধি সীমাহীন। তবে তোমাকে সাবধানে থাকতে হবে। মনে রেখো, তোমার হাতে মাত্র আর একটা হিপনোটাইজ করার সুযোগ বাকি আছে পৃথিবীতে। সেটা কোনো মহামূল্যবান বিশেষ কাজে লাগাবে। জ্যাসপার হালকা মাথা নাড়িয়ে সম্মতি দিল। আমি জানি ড্রাকোনিস, আপনার উপদেশ আমি স্মরণে রাখব। আর ভেনাসের পরিস্থিতি কেমন? ড্রাকোনিস কিছুটা চাপা কণ্ঠে উত্তর দিল, এখানের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত। তবে তোমার দ্রুত ফিরে আসা প্রয়োজন। অ্যালিসা তোমার অপেক্ষায় আছে। ড্রাকোনিসের মুখ থেকে অ্যালিসার নাম শুনেও জ্যাসপারের মধ্যে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখা গেল না। তার মন যেন এখন এই প্রথাগত দায়িত্বের শৃঙ্খলাকে উপেক্ষা করতে চাইছে। একসময় যা ছিল তার জন্য একটা নিয়তিস্বরূপ, এখন সেই সম্পর্ক বা কর্তব্য তাকে আর আকর্ষণ করছে না। সফটওয়্যারের সৃষ্ট নিয়ম মেনে চলা বিয়ের সম্পর্ক সবই যেন তার মনের গহীন থেকে সরে যাচ্ছে। জ্যাসপার এখনও গভীর এক অজানা অন্বেষায় মগ্ন। তার মানসিকতায় যে পরিবর্তন এসেছে তা অ্যালিসার মায়াজালকে ম্লান করে দিয়েছে। তার অন্তরে অচেনা এক শূন্যতার প্রতিধ্বনি, যা প্রতিটা মুহূর্তে তাকে আরও রহস্যময় ভবিষ্যতের পথে টেনে নিয়ে যাচ্ছে। জ্যাসপারের মনে হচ্ছে এখন আর এসবের কোনো মূল্য নেই। কোনো সফটওয়্যার দিয়ে আর যাই হোক সম্পর্কে জড়ানো যায় না। তবে জ্যাসপার ভেবে পাচ্ছে না সে এসব কেন ভাবছে। এটাই তো ভেনাসের নিয়ম। তাহলে এই নিয়ম সে কিভাবে উপেক্ষা করতে চাইছে?